আসসালামু আলাইকুম। শুরু করছি আমি পদ্মজা উপন্যাসের ৮৮, ৮৯ এবং ৯০তম পর্ব। লিখেছেন ইলমা বেহেরোস। মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে যেতেই গাছের পাতাগুলো নড়ে চড়ে ওঠে। রেদওয়ান চমকে সেদিকে তাকালো। আকাশের অর্ধবৃত্ত চারটি দেখা যাচ্ছে। চাঁদের আলোতে রেদওয়ান আবিষ্কার করলো সে প্রচণ্ড শীতেও ঘামছে। তার পায়ের কাছে পড়ে আসে পূর্ণার লাশ। অন্ধকার ছমছমে পরিবেশ, শিয়ালের ডাক শোনা যাচ্ছে। রেদওয়ান প্যান্টের পকেট খুঁজে বিরিয়ার দেশলাই বের করলো। পূর্ণাকে হত্যা করার পর যখন ভাবলো অন্য মেয়েগুলোর মতো চাপাতি দিয়ে কুপিয়ে পূর্ণার লাশ নদীতে ভাসিয়ে দিবে, তখন খলিল উপর থেকে দ্রুত সিঁড়ি ভেঙে নিচে নেমে আসে। এসে চাপা স্বরে বলল, কে জানে আইতাছে। মনে কয় আমির। হুন রিদু, এইবার আমির তোর উপরে চাতলে আমি কিছু করতে পারতাম না। ভাইজানেও করবো না। ভাইজানে আমারে আগেই কইছে। খলিল হাওলাদার অন্দরমহলে যাচ্ছিল। পাতাল ছেড়ে একটু সামনে এগোতেই চোখ পড়ে কে যেন টর্চ নিয়ে এদিকে আসছে। তিনি আন্দাজ করেছেন অজ্ঞাত লোকটি আমির। তারপরে দৌড়ে আসেন। খলিলের মুখে আমির নামটা শুনতেই রেদওয়ানের বুকের ভেতর ভয় চেকে বসে। রেদওয়ান আমিরকে ভয় পেতে চায় না, তবুও ভয় তাকে ছাড়ে না। ভয় পাওয়ার কিছু কারণও রয়েছে। প্রথমত, পারিজার হত্যার ব্যাপারে আমির সবকিছু জানে। রেদওয়ান টের পায় আমিরের মনে এই হত্যা নিয়ে ক্ষোভ রয়ে গেছে। দ্বিতীয়ত, এই পাপের জগতের জন্য পদ্মজার সাথে আমিরের বিচ্ছেদ হয়েছে। সে এখন বিচ্ছেদের আগুনে পড়ছে, জ্বলন্ত কয়লা হয়ে আছে। এখন যদি শোনে পূর্ণাকে এভাবে কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে, জ্বলন্ত কয়লা নিঃশক্তিকে আগুন তৈরি করে তার উপর ঝাঁপিয়ে পড়বে। রেদওয়ান পূর্ণাকে ধর্ষণের আগে যদিও বলেছিল আমির শালির জন্য কিছুই করবে না, কিন্তু রেদওয়ান এখন বুঝতে পেরেছে সে তখন উত্তেজিত হয়ে ভুল কথা বলেছে। শালির জন্য কিছু না করুক, শালির মৃত্যুর আগুনে ঘি ঢালার মতো কাজ নিশ্চয়ই করবে। পূর্ণা পদ্মজার জীবন, আর পদ্মজা আমিরের প্রাণ ভ্রমর। সংযোগ তো আছেই, কিছুতেই ঝুঁকি নেওয়া যাবে না। আবার খলিল হাওলাদার বলেছেন এবার আর ছেলের পক্ষ নেবেন না। রেদওয়ান এত চেষ্টা করেও খলিল মজিদকে নিজের বশে আনতে পারেনি। সব মিলিয়ে বিপদের আশঙ্কা শতভাগ। রেদওয়ান ভাবল আপাতত আমিরকে রাগানো ঠিক হবে না। আমিরকে হত্যা করার ব্যাপারে মজিদ খলিল দুজনকে আমির বাগে আনতে পেরেছে। একটা মৃত লাশের জন্য পরিকল্পনা নষ্ট করা উচিত হবে না। আর দুটো দিন সহ্য করতেই হবে আমিরকে। রেদওয়ান খলিল ও আসমানিকে নিঃশ্বাসের গতিতে বলল, তোমরা এখানে থাকো, দড়িটা ওই চিপায় লুকিয়ে রাখো। আমি যে এখানে ছিলাম আমির যেন জানতে না পারে। রেদওয়ান পূর্ণার লাশ কাঁধে নিয়ে বেরিয়ে পড়ে। তারপর দ্রুত ঘন ঝোপঝাড় আড়ালে লুকিয়ে পড়ে। ঝোপঝাড়ে কেউ থাকলে সেটাও টের পেয়ে যায় আমির। এই ক্ষমতা সে কোথায় পেয়েছে রেদওয়ান জানা নেই, তবে আমিরের কাছে শুনেছে আমির লুকিয়ে থাকা মানুষটির নিঃশ্বাস ও তাকিয়ে থাকাটা অনুভব করতে পারে। তাই রেদওয়ান চোখ বুজে নিঃশ্বাস বন্ধ করে ঘাপটি মেরে বসে থাকে। আমির পাতালে ঢুকলো। খলিল সিঁড়ির দিকে টর্চ ধরল। মুখে টর্চের তীব্র আলো পড়তেই আমির কপাল কুঁচকে দুই হাত সামনে বাড়িয়ে আলোর গতিবেগ রোধ করে মুখে অস্ফুট বিরক্তি সূচক শব্দ করলো। খলিল হেসে আমোদে কণ্ঠে বলল, বাবু আইসো নাকি? আমির চোখ ছোট ছোট করে ধমকের স্বরে বলল, আরে এভাবে মুখের উপর টর্চ ধরে রেখেছেন কেন? খলিল টর্চের আলো দ্রুত অন্যদিকে সরিয়ে নিলেন। আমির তার হাতের চাবি খলিলের দিকে এগিয়ে দিয়ে বলল, এই যে চাবি। খলিল চাবি হাতে নিয়ে বললেন, কোন সময় থাইকা দাঁড়াইয়া আসি, চাবি লইয়া আইয়া ভালো করছো আব্বা। আমির বলল, আনতে গেলেন না কেন? আমি অন্দরমহলেই ছিলাম। খলিল বলল, এই তো অহনি যাইতে চাইছিলাম। আমির টর্চ আসমানির মুখের উপর ধরে বলল, তোর এই সময় এখানে কি? আসমানি তার বোরকা খুলতে খুলতে বলল, রেদওয়ানে ডাকছে। আমির বলল, রেদওয়ান কোথায়? আসমানি বলল, জানি না, আমারে আইতে কইয়া নিজে আর আয় নাই। না এলেও সমস্যা নাই, তুমি আইসো চলবে। আসমানি লম্বা করে হাসলো। খলিল বা আসমানি কারো চোখে মুখে একটু আগের ঘটে যাওয়া ঘটনার বিন্দুমাত্র ছাপ নেই। আমির আসমানির নোংরা অঙ্গভঙ্গি দেখে হাসলো। আসমানির সামনে সে যতবার আসে ততবার আসমানি বিভিন্নভাবে তাকে আকৃষ্ট করার চেষ্টা করে। গত 4 বছর ধরে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ফল এখনো পায়নি। আমির আসমানির খুব কাছে গিয়ে দাঁড়ালো। চাপা স্বরে বলল, খোদার কসম, তোর মতো খারাপ দুটো দেখিনি। আমিরের অপমানজনক কথা আসমানির গায়ে লাগাতো দূরের কথা কানেই ঢোকেনি। খলিল দরজা খুললেন। তিনজন একসাথে ঘরে প্রবেশ করলেন। দরজা লাগানোর সময় আমির তার টর্চের আলো মেঝেতে একটা নূপুর দেখতে পেল। সে ভ্রুকুটি করে এগিয়ে আসে, হাতে নূপুরটি তুলে নেয়। আসমানি পিছন থেকে বলল, আমার নূপুর। এই মুহূর্তে রেদওয়ান ঝোপঝোরের পাশে দাঁড়িয়ে আছে, ভাবছে লাশটা কি করা যায়। পাতালে তো এখন ঢোকা যাবে না, সেখানে আমির আছে। অন্দরমহল থেকে রামদার বস্তা নিয়ে আসতে অন্দরমহলে যাওয়া যায়। তারপর জঙ্গলের পিছনের ভাঙা দেওয়াল টপকে ঘাটে চলে গেলেই নিশ্চিত। ঘাটে তাদের ট্রলার আছে। একবার ট্রলারে উঠতে পারলে পূর্ণার লাশ আর কেউ পাবে না। রেদওয়ান হাতের বিড়ি ফেলে পূর্ণার লাশ রেখে দ্রুত অন্দরমহলে যায়। পূর্ণার ফ্যাকাশে মুখের উপর একটা জোনাকি পোকা বসে। জোনাকি পোকার জ্বলে জ্বলে আবার নিভে নিভে যাওয়া আলোয়
পূর্ণার মুখটা আরো ভীষণ অসহায় দেখাচ্ছে, বুক মোচড় দিয়ে ওঠার মতো। পূর্ণার 2 হাত নিস্তেজ হয়ে ঘাসের উপর পড়ে আছে। সারা জন্মের জন্য সে ঘুমিয়ে পড়েছে। এই পৃথিবীর বুকে তার 21 বছরের জীবনই ছিল। কি হতো যদি আরো কয়েকটা দিন সে বাঁচতে পারত। রিদওয়ান ভীষণ উত্তেজিত। শত শত ঘন করার পর এই প্রথম কোনো মৃতদেহ নিয়ে সে বিপাকে পড়েছে। অন্দরমহলের সামনে এসে দেখে পদ্মজা দাঁড়িয়ে আছে। পদ্মজার সাথে কথা বলছে প্রান্ত। প্রান্তকে পূর্ণার খোঁজে এসেছে। রিদওয়ান এক হাতে নিজের ঘাড় ম্যাসেজ করলো। অন্দরমহল থেকে বস্তা রামদা আনা এখন বিপজ্জনক। পদ্মজা বুদ্ধিমতী, তার রিদওয়ানকে সন্দেহ করার সম্ভাবনা শতভাগ। সন্দেহ না, এই মেয়ে নিশ্চিত হয়ে যাবে। লতিফাকে দেখা যাচ্ছে না, তাহলে ওকে দিয়ে সাহায্য নেওয়া যেত। এখন কি করবে সে? রিদওয়ানের মাথা ফাঁকা হয়ে যায়। পরক্ষণেই মন বলে উঠল, সামান্য নারীকে সে ভয় পাবে। তারপর আবার ভাবল, না, এখন আমির বা পদ্মজার মুখোমুখি হওয়া যাবে না। এতে বহুকাঙ্ক্ষিত সাজানো পরিকল্পনা ভেস্তে যেতে পারে। রিদওয়ান উল্টো ঘুরে জঙ্গলে ছুটে আসে। পূর্ণার লাশের পাশে এসে দাঁড়ালো। আরেকটা বিড়ির জন্য পকেটে হাত দেয়, বিড়ি নেই। সে পায়চারি করতে করতে ভাবতে থাকলো কি করা যায়। হুট করে তার মাথা কাজ করে। ট্রলারে করে পূর্ণার লাশ নিয়ে দূরে চলে যাবে। পথে কোনো না কোনো ব্যবস্থা হবে। ভাবতে দেরি হলেও কাজে দেরি হলো না। সে পূর্ণার লাশ কাঁধে তুলে নিল। জঙ্গল পেরিয়ে ভাঙা ফটকের সামনে এসে দাঁড়ালো। ভাঙা অংশ কম। পূর্ণার লাশ নিয়ে একসাথে বের হওয়া সম্ভব নয়। আগে রিদওয়ানকে বের হতে হবে, তারপর লাশটা টেনে বের করতে হবে। রিদওয়ান পূর্ণার লাশ রেখে নিচে আগে বের হওয়ার জন্য উদ্যত হলো। বাইরের দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে সে চমকে গেল। বাইরে 4 জন লোক দাঁড়িয়ে আছে। তারা নিজেদের মধ্যে আলোচনা করছে। একজন ইয়াকুব আলী, যিনি গত 4 বছর ধরে মজিদ হাওলাদারের মাতব্বর পদের প্রতিদ্বন্দ্বী। সাথে উনার বিয়ে পাশ ছেলে ইউসুফ, আর সাথে রয়েছে চামচা 2 জন। তারা এত রাতের বেলায় গাঢ় অন্ধকারে এখানে কি করছে? একদিনে এত বিপদ। রিদওয়ান তার ঠোঁট ভিজালো। নিজেদের গোলকধাঁধায় আটকে রাখা এলাকা যেন এখন নিজেদের জন্যই গোলকধাঁধা হয়ে দাঁড়িয়েছে। কয়েকদিন আগে ইয়াকুব আলীর এক লোক এখানে এসেছিল, তারপর আমিরের হাতে খুন হলো। আর এখন ইয়াকুব আলী নিজে তার ছেলেকে নিয়ে এসেছে। কি চাচ্ছে এরা? কিছু কি সন্দেহ করেছে? যদি নারী পাচার সম্পর্কিত কিছু জেনে থাকে, ভাবতেই রিদওয়ানের হৃৎপিণ্ড ছাদ করে উঠল। কেউ যেন তার হৃৎপিণ্ডে গরম খুন্তি ছুঁয়ে দিয়েছে। রিদওয়ান নিজেকে আড়াল করে নাই। ইয়াকুব আলী চলে যান, রয়ে যায় বাকি 3 জন। তারা চারপাশ তীক্ষ্ণ দৃষ্টি মিলে দেখছে। এই খবর দ্রুত মজিদ এবং খলিলকে দিতে হবে। রিদওয়ান দ্রুত সরে আসে। পূর্ণার লাশ দেখে সে থমকে দাঁড়ায়। এক মুহূর্তের জন্য সে পূর্ণার কথা ভুলেই গিয়েছিল। আগেই লাশের ব্যবস্থা করতে হবে। এই মুহূর্তে সে একা হয়ে পড়েছে। মজিদ হাওলাদার বাড়িতে নেই। খলিদ হাওলাদার আমিরের সাথে পাতালে রয়েছেন। দলের কেউই আপাতত কাছে নেই। সব মিলিয়ে জগা খিচুড়ি অবস্থা। রিদওয়ান পূর্ণার লাশ আবার কাঁধে তুলে নিল। একটা মৃত নিস্তেজ দেহ নিয়ে টানা হেঁচড়া করে দম বেরিয়ে যাচ্ছে। মাথার রক দপদপ করছে। এতদিনের অভিজ্ঞতা আজ রিদওয়ানের কোনো কাজেই লাগছে না। কোনো পথ খুঁজে পাচ্ছে না। আচ্ছা, আমির তার জায়গায় থাকলে কি করত? কিছু তো করতই। রিদওয়ান নিজের উপর বিরক্তি নিয়ে বলল, আব্বা কাকা ঠিকই বলে। আমিরের মাথায় এক ফোঁটাও বুদ্ধি আমার মাথায় নেই। অনেক ভাবাভাবির পর রিদওয়ান পূর্ণার লাশ একটি গাছের পাশে রাখলো। তারপর সেট দ্বারা সোজা করে দাঁড়ালো। বার কয়েক নিঃশ্বাস নিল এবং ছাড়লো। এলোমেলো চুলগুলো ঠিক করে অন্দরমহলে গেল। সদর ঘরে পদ্মজা বসে আছে। পদ্মজার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। রিদওয়ান অবাক হওয়ার ভান ধরে প্রশ্ন করল, এই রাতের বেলা সবাই এমন জব্দা লেগে বসে আছে কেন? পদ্মজা রিদওয়ানের দিকে ঘুরেও তাকালো না। প্রান্ত বলল, মেজো আপাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রিদওয়ান এক গ্লাস পানি খেয়ে হেসে বলল, এই মেয়ে বান্দরের মতো, দেখো কার বাড়িতে আছে। প্রান্ত বলল, আপার আজ কোথাও যাওয়ার কথা না। রিদওয়ান বলল, যেতেও পারে। কথা শেষ করে রিদওয়ান নিজ ঘরে চলে গেল। ঘরে এসেই সে অস্থির হয়ে ওঠে। দ্রুত তোষকের নিচে থেকে একটা বড় বস্তা নিয়ে ছোট করে ভাঁজ করে, তারপর ভাঁজ করা বস্তা শার্টের ভেতর বগলে নিয়ে বেরিয়ে পড়ল। রামদা নিতে চেয়েছিল, কিন্তু রামদা লুকোনোর মতো জায়গা তার শরীরে নেই। সে চারিপাশে চোখ বুলিয়ে সাবধানে আবার জঙ্গলে আসে। পূর্ণার লাশ বস্তায় ভরে কাঁধে তুলে নিল। অন্দরমহলে চারপাশে সুপারির গাছে আচ্ছাদিত। সুপারির গাছ আর রাতের বেলার অন্ধকারকে কাজে লাগিয়ে রিদওয়ান গেটের কাছে খুব সহজেই চলে আসে। গেটের দারোয়ান মুত্তালিব ঝিমুচ্ছিল। মুত্তালিব মজিদের বিশ্বস্ত দারোয়ান। সেই বাড়ির সম্পর্কিত সবকিছু জানে, কিন্তু কখনো খুন হতে দেখেনি বা খুন হওয়া লাশটাও দেখেনি। এমন দায়িত্ব সে কখনো পায়নি। এই বাড়ির গোপনীয়তা গোপন রাখাই তার কাজ। রিদওয়ান বাধ্য হয়ে মুত্তালিবকে নতুন দায়িত্ব দেওয়ার জন্য ডাকলো, মুত্তালিব কাকা। মুত্তালিব পিট করে তাকালো। রিদওয়ানের মুখটা স্পষ্ট চোখের সামনে ভাসতেই তিনি চট করে উঠে দাঁড়ালেন। রিদওয়ান ইশারায় শান্ত হতে বললেন। মুত্তালিব উৎসুক হয়ে তাকালেন। রিদওয়ান তার কাঁধের বস্তা মুত্তালিবের পায়ের কাছে রাখে। মুত্তালিব প্রশ্ন করলেন, বস্তার ভিতরে কি তা? রিদওয়ান শান্ত স্বরে বলল, লাশ। রিদওয়ান শান্ত স্বরে বললেও মুত্তালিবের জন্য এই শব্দটি ভয়ানক ছিল। তিনি চমকে উঠলেন। রিদওয়ান চারপাশে দেখে বলল, আপনাকে একটা
কাজ করতে হবে, বিনিময়ে বেতনের চেয়ে 3 গুণ পাবেন। মুত্তালিবের বেতন সাধারণ বেতনের চেয়ে এমনিতেই 3 গুণ, তার উপর আরও 3 গুণ মানে রাজপ্রাসাদ জেতার মতো লোভনীয় প্রস্তাব। মুত্তালিবের চোখ দুটি চকচক করে ওঠে। অর্থের লোভে মনের ভয় চাপা পড়ে। তিনি অভিজ্ঞ স্বরে সাহস নিয়ে বললেন, তুমি খালি কও, বাকি কাম আমার। রেদওয়ান আরেকটু এগিয়ে আসে, ফিসফিসিয়ে বলল, ভ্যানগাড়িটা নিয়ে আসো, সন নিবেন বেশি, তারপরে এই বস্তাটা আজমপুরের হাওরে ফেলে আসবেন। মুত্তালিব মনে মনে অপ্রস্তুত হয়ে পড়েন, ভয়টা আবার জেগে উঠেছে। কিন্তু অর্থের জন্য তিনি জোর করে ভয়কে চাপা দেওয়ার চেষ্টা করলেন। এতগুলো টাকা জলে ভাসিয়ে দেওয়া যায় না, তার চেয়ে একটা দেহ জলে ভাসিয়ে দেওয়াই উত্তম। তিনি ভ্যানগাড়ি নিয়ে আসেন। ভ্যানগাড়িটি হাওলাদার বাড়ির, সাথে অনেক সনও নিলেন। দুজনের তাড়াহুড়া করে সোনের ভেতর বস্তা রাখলো। রেদওয়ান বলল, সাবধানে কাজ করবেন, এমন জায়গায় ফেলবেন যাতে কেউ লাশ খুঁজে না পায়। মুত্তালিব চারিপাশ দেখে ঢোক গিললেন। তার চোরা চাহনি, তিনি আতঙ্কিত, কিন্তু তার রেদওয়ানের সামনে প্রকাশ করতে নারাজ। তিনি রেদওয়ানকে আশ্বস্ত করলেন, কোনো ভুল হইব না, কাম সাইডাই আমি আইতাছি। রেদওয়ান বলল, সকালেই আপনি আপনার টাকা পেয়ে যাবেন। মুত্তালিব হাসি বিনিময় করলেন, তারপর মাফলার দিয়ে মুখ ঢেকে অন্ধকার পথে বেরিয়ে পড়লেন। মুত্তালিবের পা বারবার ফসকে যাচ্ছে, তিনি ভয় পাচ্ছেন যদি কেউ টের পেয়ে যায় তখন কি হবে। তিনি ঘামছেন, হাতও কাঁপছে। পথে 1-2 লোকের সাক্ষাৎ পেয়ে তিনি নিঃশ্বাস নিতেও ভুলে গিয়েছিলেন। তিনি জানেন না কাল লাশ নিয়ে তিনি পথ পাড়ি দিচ্ছেন। বারবার মনে হচ্ছে বস্তার ভেতর থেকে লাশটি বের হয়ে এসে তার গলা চেপে ধরবে, রক্ত চুষে খাবে। চিরচেনা পথে ঘাটকে তার পরিত্যক্ত মনে হচ্ছে। নিজের নিঃশ্বাসের শব্দ নিজেই উৎকর্ণ হয়ে উঠছে বারবার। আটপাড়া ছেড়ে নোয়াপাড়ায় আছেন। রাস্তার 2 ধারে গাছগাছালি, তারপর যতদূর চোখ যায় বিস্তীর্ণ ক্ষেত। তিনি হাঁপিয়ে উঠেছেন, ভয়ে বুকে চাপ অনুভব করছেন। আজমপুর যেতে পথে থানা পড়ে। থানার সামনে দিয়ে তিনি কি করে যাবেন যদি কেউ বুঝে যায়? এই চিন্তায় রক্ত চলাচল বন্ধ হওয়ার উপক্রম। ভয়ে রক্ত হিম হয়ে গেছে। তিনি ক্লান্ত হয়ে গাড়ি থামালেন। মিনিট 6 পথের ধারে বসে বিড়ি ফুঁকলেন। ভয় কিছুতেই কাটছে না। ভেতরে ভেতরে একটা যন্ত্রণা শুরু হয়েছে। টাকার লোভে এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হয়নি। তিনি ভাবলেন, এ বাড়িতে এ কাজ করার অনেক মানুষ আছে, তাকেই কেন এ কাজ দেওয়া হলো? এই লাশের সাথে কি বড় কোনো বিপদ জড়িত? মুত্তালিবের লাশের মুখ দেখার কৌতূহল জাগলো। তিনি চারিদিক দিকে বস্তার মুখ খুললেন। বেরিয়ে আসে চেনা শ্যামবর্ণের মুখখানা, গলায় গাঢ় দাগ, চোখে মুখে আঁচড়। মুত্তালিব ভয়ে কান্না করে দিলেন। এই মেয়েটাকে তিনি সন্ধ্যাবেলা দেখেছেন জলজ্যান্ত, এখন মৃত। তিনি বুকে হাত দিয়ে বসে পড়লেন। বাতাস ও পাতার ঘর্ষণের সৃষ্টে শব্দে তিনি চমকে ওঠেন। প্রস্রাবের বেগ বেড়ে যায়। চোখের পলকে লুঙ্গি ভিজে যায়। তিনি নিজের কাছে নিজে লজ্জিত হন। লজ্জা ভয় সব মিলিয়ে মস্তিষ্ক ফাঁকা হয়ে গেছে। আজিমপুর যেতে আরো 2 ঘন্টা লাগবে। এতক্ষণ তিনি এই লাশ নিয়ে কিছুতেই বেঁচে থাকতে পারবেন না। মুত্তালিব দ্রুত বস্তার মুখ বেঁধে ফেললেন। আরেকটু এগিয়ে নোয়াপাড়ার শেষ মাথায় পৌঁছালেন। সেখানে ক্ষেতের পাশে কোনো ঝোপঝাড় রয়েছে। এখানে সহজে কারো আসার কথা নয়। ঝোপঝাড়ের ভেতর সন বিছিয়ে সেখানে বস্তা রাখলেন। তারপর বস্তার উপর আরো সন দিয়ে দ্রুত জায়গা ছাড়লেন। সকাল 9টা বাজে। পূর্ণার হদিশ মিলেনি। পূর্ণা লাপাত্তা। এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। প্রেমা ঘরে বসে কান্নাকাটি করছে। মৃদুলও আসেনি। বাসন্তী ও প্রান্ত এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। তাদের সাথেও আরো কয়েকজন রয়েছে। সবাই মিলে পূর্ণাকে খুঁজছে। পদ্মজার নানা বাড়ির মানুষজন বলতে পদ্মজার নানু আর প্রতিবন্ধী হিমেল বেঁচে আছে। তারা দুজনই অনেকদিন ধরে পদ্মজার খালার বাড়ি ঢাকাতে আছে। গ্রামের কাছে আত্মীয় বলতে আর কেউ নেই। হাওলাদার বাড়িতে তো পূর্ণা নেই। পদ্মজা মগার কাছে যখন শুনলো পূর্ণা আমিরের সাথে দেখা করতে গিয়েছিল, তাৎক্ষণিক পদ্মজা আমিরকে খোঁজে। সে পাতাল ঘরে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু চাবি না থাকার কারণে যেতে পারেনি। চিন্তায় তার মাথা ব্যথা হয়ে গেছে। মজিদ গ্রামের বাইরে ছিলেন। তিনি ভোর রাতে ফিরেন। রিদওয়ান ঘরে বেঘরে ঘুমাচ্ছে। দুজনের মধ্যে কারো বিরুদ্ধে শক্ত প্রমাণ নেই। তবে পদ্মজার সন্দেহর তালিকায় 2 জনকেই রেখেছে। বাকি রইলেন খলিল আর আমির হাওলাদার। তারা দুজনেই রাত থেকে চোখের বাইরে আছে। দুজনের সাথে মুখোমুখি হতে হবে। পদ্মজার ধারণা পূর্ণা বন্দী হয়েছে। তাকে ভয় দেখানোর জন্য এরা পূর্ণাকে বন্দী করেছে। পদ্মজা সরাসরি মজিদ এবং রেদওয়ানকে সকালে প্রশ্ন করেছে। দুজনই উত্তর দিয়েছে তারা জানে না। আমিরের সাথে সাক্ষাৎ হলেই নিশ্চিত হওয়া যাবে। বেলা 9:30টায় আমিরের দেখা মিলল। তার পরনে ঢিলা সাদা রঙের পায়জামা আর কাতুয়া, অনেক পুরনো কাপড়। হাঁটার সাথে কাতুয়া দুলছে। সে সোজা অলক ঘরে আসে। মগার হাতে একটা নীল খাম আর একটা ছোট কাগজ ধরিয়ে দিয়ে বলল, এই কাগজে আলমগীর ভাইয়ের ঠিকানা আছে। ঠিকানায় এই খাম পৌঁছে দিবি। মঘা বাদ্যের মতো মাথা নাড়ালো। যে ঠিকানা লেখা আছে সে ঠিকানায় পৌঁছাতে মগার 16 ঘন্টা লাগবে। আমির চারপাশ দেখে বলল, মরে গেলেও এই খাম অন্য কারো হাতে দিবি না। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রওনা হবি। মগা বলল, আচ্ছা। আমির ঘুরে দাঁড়ায় চলে যেতে। মগা ডাকলো, ভাই। আমির তাকালো। মগা বলল,
পূর্ণা রাইতে তোমার লোকে দেখা করতে আইছিল না? আমির চোখ ছোট ছোট করে ফেললো, বলল না তো, কেন? মগা উৎসুক হয়ে বলল, পূর্ণার খোঁজ পাওয়া যাইতেছে না কাল থেকে। আমির সোজা হয়ে দাঁড়ায়, সে মগাকে কিছু একটা বলতে চাচ্ছিল, তখন সেখানে উপস্থিত হয় পদ্মজা। পদ্মজা আমিরের উদ্দেশ্যে বলল, আমাকে নিজের দাসী বানাতে আমার বোনকে পথ করেছেন আপনি, পূর্ণা কোথায়? পদ্মজার কণ্ঠে তেজের আঁচ পাওয়া যায়, সে রাগান্বিত। আমির আশ্চর্য হয়ে গেল, সে পাল্টা প্রশ্ন করল, আমি কি করে জানবো? পূর্ণা তোমার কাছে গিয়েছিল না? মগা বলল, ভাই, পূর্ণারে নিয়ে বাড়ির যাইতাছিলাম, তখন পূর্ণার পথে থামিয়া কইল, তোমার লগে দেখা করব, পূর্ণাকে তুমি হেরে বাড়ি দিয়ে আইবা। আমির একবার পদ্মজাকে দেখলো, তারপর মগার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, তারপরে এই বাড়িতে আসছিল? মগাই বলল, আইছিল মনে হয়। আমির বলল, তুই কোথায় ছিলি? মগা মাথা নত করে বলল, বাজারে। আমির চিন্তায় পড়ে যায়, সে পদ্মজার দিকে তাকিয়ে বলল, আমার সাথে তো পূর্ণার দেখা হয়নি। মগা, তুই পূর্ণাকে নিজের চোখে দেখেছিস এই বাড়িতে ঢুকতে? মগা না সুযোগ মাথা নাড়ালো। আমির দ্রুত গেটে দারোয়ান মুত্তালিবের কাছে যায়। মুত্তালিব পদ্মজাকে দেখে ভয় পেয়ে যায়, কাচুমাচু হয়ে দাঁড়ায়। আমির মুত্তালিবকে প্রশ্ন করল, পূর্ণা গতকাল বেরিয়ে যাওয়ার পর আবার বাড়িতে আসছিল? মুত্তালিব কোনো রকম দ্বিধা ছাড়া মিথ্যা বললেন, না, আহে নাই তো। পদ্মজা থমকায়, এতক্ষণ ভেবেছিল পূর্ণা বোধহয় আমিরের হাতে বন্দি আছে, কিন্তু পূর্ণা নাকি আসেনি। আমির বাইরে বেরিয়ে যায়। পদ্মজা মিনিটের পর মিনিট সেখানে দাঁড়িয়ে থাকে। পূর্ণার পরিয়ে দেওয়া কালো শাড়িটা এখনো তার গায়ে জড়িয়ে আছে। লতিফা ও রিনু পদ্মজার পিছনে এসে দাঁড়ায়। তখন গেটের ভেতরে সে প্রবেশ করে বিপর্যস্ত প্রান্ত। সে সঙ্গে নিয়ে এসেছে পদ্মজার জন্য মৃত্যুর সংবাদ। হেমলতার হাতে বানানো শীতল পাটির উপর শুয়ে আছে পূর্ণা, পা থেকে গলা অব্দি চাদর দিয়ে ঢেকে রাখা। পদ্মজা মোড়ল বাড়িতে পা রাখতেই সবাই তার দিকে তাকালো। মানুষের ভিড় জমেছে। নোয়াপাড়ার গরিব ঘরের এক ছোট মেয়ে প্রতিদিন ভোরে রান্নার জন্য শুকনো পাতা কুড়ায়। বস্তা ভরে শুকনো পাতা নিয়ে বাড়ি ফিরে, সঙ্গে থাকে তার ছোট ভাই। দুজন মিলে নিত্যদিনের মতো আজও পাতা কুড়াতে বের হয়েছিল। ঝোপঝাড়ে ছনের স্তূপ দেখে তারা খুব অবাক হয়। রান্নার কাজে ছন খুব ভালো কাজ করে। তারা ছন সংগ্রহ করতে গিয়ে একটা ভারী বস্তা আবিষ্কার করে। বস্তার মুখ খুলে দুজন ভয় পেয়ে যায়, দৌড়ে পালিয়ে যায়। এই ঘটনা গ্রামে ছড়িয়ে দেয়। গ্রামের কয়েকজন পূর্ণাকে চিহ্নিত করে, তারপর নিয়ে আসে আটপাড়ায়। পূর্ণার লাশ মোড়ল বাড়িতে নিয়ে আসতে আসতে পুরো গ্রাম পূর্ণার মৃত্যুর খবর জেনে যায়। মোড়ল বাড়িতে কত রকম মানুষ উপস্থিত হয়েছে, তাও পদ্মজার কাছে চারপাশ জনমানবহীন লাগছে। তার চোখ শুষ্ক, প্রেমা বুক ফাটিয়ে কাঁদছে, কাঁদছে বাসন্তী ও প্রান্ত। তারা পারলে জোর করে পূর্ণাকে জাগিয়ে তোলে। পদ্মজা ধীর পায়ে পূর্ণার মাথার কাছে এসে বসলো। পূর্ণার আঁচড় কাটা মুখটা জুড়ে গুচ্ছ গুচ্ছ মায়া। পদ্মজা এক হাতে ছুঁয়ে দেয় পূর্ণার মুখ, তারপর মৃদু স্বরে ডাকলো, পূর্ণা, পূর্ণারে। পূর্ণা সাড়া দেয় না, সে এখন মৃত একটি লাশ মাত্র। সে কিছুক্ষণের মধ্যে মাটির নিচে চিরজীবনের জন্য চলে যাবে। পদ্মজার চোখ ঘুরিয়ে চারিপাশ দেখল, তাকে কেমন যেন দেখাচ্ছে। পদ্মজা চারিদিকে তাকিয়েও কোনো মানুষ দেখতে পেল না, অথচ তার চারিপাশে মানুষজনের মেলা বসেছে। পদ্মজা পূর্ণার এক হাত মুঠোয় নিয়ে চুমু দিল। পূর্ণার আঙ্গুলে চুল পেঁচানো। পদ্মজার সময় নিয়ে চুল থেকে পূর্ণার আঙ্গুল মুক্ত করলো। অনেক লম্বা একটা চুল, মেয়ে মানুষের চুল। পূর্ণার মৃত্যুর পূর্বে কোনো মেয়ের চুল টেনে ধরেছিল তা স্পষ্ট। পদ্মজা পূর্ণার কপালে চুমু দিল, তারপর আবার আদরে সরে ডাকলো, পূর্ণা, বোন আমার। তোর আপা ডাকছে, তোর পদ্মজা আপা। পূর্ণার সাড়া দিবে না, কোনোদিন দিবে না। তার দুরন্তপনা জীবনের জন্য থেমে গেছে। পদ্মজা বিশ্বাস করতে পারছে না, সে অস্থির হয়ে উঠেছে, একটু দূরে সরে বসে। তার নিঃশ্বাস এলোমেলো আর ভারী, বুকের ভেতর তোলপাড় বয়ে যাচ্ছে, তার মস্তিষ্কের স্নায়ু নিয়ন্ত্রণ হারাচ্ছে। সে হামাগুড়ি দিয়ে আর একটু দূরে সরে যায়, মাথায় হাত দিয়ে বসে, তারপর আর একটু দূরে সরে যায়। এভাবে যেতে যেতে অনেক দূর চলে যায়। মানুষ তাকে হা করে দেখছে। কিছুক্ষণ দূরে বসে থেকে চট করে উঠে দাঁড়ায়, দ্রুত পায়ে পূর্ণার কাছে আসে। পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিয়ে চারপাশে দেখলো, কি অদ্ভুত। সে এখনো কাউকে দেখতে পাচ্ছে না, শুধু বাসন্তী, প্রেমা ও প্রান্তকে দেখছে, আর দেখছে ঘুমন্ত পূর্ণাকে। পদ্মজা পূর্ণার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আমার সুন্দর চাঁদ, আজ তোর বিয়ে। মৃদুল, মৃদুল ভাই কোথায়? সে কি আসেনি? পদ্মজা চারপাশ চোখ বুলিয়ে মৃদুলকে খুঁজলো। যখন সে মৃদুলকে খুঁজতে লাগলো, তখন তার চোখে পড়ল অনেক অনেক মানুষ এসেছে। এত মানুষ কখন এলো? মৃদুল কোথায়? পদ্মজা মৃদুলকে খুঁজতে উঠে দাঁড়ায়। মানুষের ভিড় ঢুকে সে মৃদুলকে খুঁজতে থাকে। আমির দূরে দাঁড়িয়ে আছে, তার বুক ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। সে এলোমেলো হয়ে যাওয়া পদ্মজাকে দেখছে। পদ্মজা বুকের ভেতর যে সহ্য ক্ষমতা পুষে রেখেছিল, আজ সেটা ধ্বংস হয়ে গেছে। এই মুহূর্তে পদ্মজা নিজের মধ্যে নেই, একটুও কাঁদছে না। আমিরের ইচ্ছে করছে পদ্মজাকে বুকের সাথে জড়িয়ে রাখতে, যেন সে হাউমাউ করে কাঁদতে পারে, কিন্তু সেই ইচ্ছে প্রকাশের দুঃসাহস আমিরের নেই। সে এগিয়ে এসে পূর্ণার মুখের দিকে তাকালো। পূর্ণা খুন হয়েছে শুনে আমির রেদওয়ান, খলিল আর মজিদকে সন্দেহ করেছিল, কিন্তু আমিরের জানা মতে এরা এত বড় ভুল করবে না। তারা কখনোই ঝোপঝাড়ে লাশ ফেলবে না, তারা নদীতে ভাসিয়ে দেয় যাতে প্রমাণ মুছে যায়। কিন্তু পূর্ণার শরীরে এখনো অগণিত প্রমাণ পাওয়া যাবে।
একজন কুখ্যাত অপরাধী হিসাবে আমির নিশ্চিত এমন বোকামি একমাত্র প্রথম খুন করা কেউই করবে, অথবা যাকে দায়িত্ব দেওয়া হয়েছে লাশ গুম করার সে বোকা। অলন্দাপুরে তারা ছাড়া আর কে হতে পারে? বাসন্তের হাতের নাড়াচাড়াই পূর্ণার পায়ের চাদর সরে যায়। তার এক পায়ের নুপুর দেখে আমিরের গায়ের পশম দাঁড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে সে রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। তার চোখের রং পাল্টে যায়, চোয়াল শক্ত হয়ে আসে। এবার সে নিশ্চিত এই কাজ কারা করেছে। আমির দ্রুত পায়ে সবার অগোচরে মোড়ল বাড়ি ছাড়ল। তার গন্তব্য আজিদের বাড়ি। মৃদুল সে আজ বেজায় খুশি। ট্রলার নিয়ে এসেছে বউ নিতে, সাথে এসেছে মা বাবা সহ আত্মীয় স্বজন। গতকাল তার আসার কথা ছিল, কিন্তু আসতে পারেনি। জুলেখা প্রথমে রাজি হননি। যখন দেখলেন মৃদুল সত্যি তাদের ছেড়ে চলে যাচ্ছে, তখন তিনি হার মানলেন। বললেন তিনি এই বিয়েতে রাজি। তিনি ছেলের বিয়েতে থাকতে চান, আর কাছের কয়েকজনকে নিয়ে তারপর বউ আনতে যেতে চান। আত্মীয়দের নিয়ে তৈরি হতে হতে রাত হয়ে যায়। তারপর নিজেদের ট্রলার নিয়ে বেরিয়ে পড়ে বিয়ের উদ্দেশ্যে। জুলেখা এখনো গাল ফুলিয়ে বসে আছেন। তিনি মন থেকে এই বিয়েতে রাজি নন। মৃদুলের তাতে যায় আসে না। তার বাবা মা বিয়েতে থাকছে, এটাই অনেক। আটপাড়ার খালে এসে ট্রলার থামে। খাল থেকে পূর্ণাদের বাড়ি যেতে মিনিট 5 লাগে। উত্তেজনায় মৃদুলের বুক কাঁপছে। তার ঠোঁটে হাসি লেগেই আছে, যে কোনো কথায় সে হাসছে। ট্রলার থেকে নামার সময় একটা কালো ব্যাগ হাতে তুলে নেয়। মৃদুলকে ব্যাগ হাতে নিতে দেখে তার এক ভাই বলল, আরে ব্যাটা, ব্যাগ আমার কাছে দে, তুই জামাই মানুষ। মৃদুল দিতে রাজি হলো না। এই ব্যাগে থাকা প্রতিটা জিনিস লাল। সে নিজে পূর্ণার জন্য পছন্দ করে কিনেছে। ব্যাগের সবকিছু দিয়ে আজ পূর্ণা সাজবে। সে নিজের হাতে ব্যাগটা পূর্ণার হাতে তুলে দিতে চায়। মৃদুল নাছরবান্দা। তার ভাই তার সাথে তর্ক করে পারল না। মৃদুল খুশির জোয়ারে ভাসছে। সে সবার আগে আগে হেঁটে যায়। মিনিট 2 হাঁটার পর মোড়ল বাড়ির সামনে সে ভিড় দেখতে পেল। মৃদুল অবাক হলো। গ্রামবাসীকে দাওয়াত দেওয়া হলো নাকি? নিজে নিজে উত্তর খুঁজে নিল, দাওয়াতি হবে। পূর্ণা কত পাগল। মৃদুল হাসলো, কিন্তু সেই হাসি মিলিয়ে গেল বাড়ির কাছাকাছি এসে। বাড়ি থেকে কান্নার স্বর ভেসে আসছে। জুলেখা বলছে, বাড়ির ভিতরে কান্দাকাটি হইতাছে না? মৃদুল চুপসে গেল। মনে মনে প্রশ্ন করলো, পদ্মজা ভাবির সাথে আবার কিছু হলো নাকি? সে দৌড়ে বাড়ির ভেতর ঢুকলো। মানুষজনকে ঠেলে ঠুলে পূর্ণার লাশের সামনে এসে দাঁড়ায়। পূর্ণার লাশ দেখে চোখ বন্ধ করে ফেললো। খুশিতে মাথা নষ্ট হয়ে গেল নাকি? চোখে এসব কি দেখছে? মৃদুল আবার চোখ খুলল। পূর্ণাকে পা থেকে মাথা অবধি দেখলো। পূর্ণার পায়ে এখনো আলতা লেগে আছে, কাদামাকা লাল টকটকে দুটি পা। এই পায়ে হেঁটে দৌড়ে তার কাছে আসার কথা ছিল, অথচ কেমন নিস্তেজ হয়ে শুয়ে আছে পূর্ণা। মৃদুল তার হাতের ব্যাগটা বুকের সাথে জড়িয়ে ধরে পূর্ণার মাথার কাছে চলে আসে। পূর্ণার মাথাটা নিজের কোলে নিয়ে ছলছল চোখে সবার দিকে তাকায়। বাসন্তী মৃদুলকে দেখে আরো জোরে কাঁদতে থাকলেন। ঘটনাটা বুঝতে মৃদুলের অনেক সময় লাগে। সে পূর্ণার গায়ে আলতো করে থাপ্পড় দিয়ে পূর্ণাকে ডাকলো। ভালোবাসার মানুষের সাথে সংসার করার আশায়, পবিত্র মিলনের আকাঙ্ক্ষায় সে ছুটে এসেছে, কিন্তু সে মানুষটি নাকি মৃত। মৃদুল অবাক চোখে তার বাবা মার দিকে তাকায়। কেমন স্বপ্ন লাগছে সবকিছু। পুলিশ এসে ভিড় কমিয়ে দেয়। লাশের আশপাশ থেকে সবাইকে সরে যেতে বলে। মৃদুল বোকা বোকা চোখে পুলিশদের দিকে তাকায়। একজন পুলিশ তার বাহু ধরে সরে যেতে বলল। মৃদুল পূর্ণাকে অনুরোধ করে বলল, পূর্ণা, এই পূর্ণা, ওঠো। আমার শেষ কথাটা রাখো, উঠো তুমি, আমি তোমারে নিয়ে যাইতে আইছি। মৃদুল দ্রুত ব্যাগের চেন খুলল। তার হাত কাঁপছে। এসব কি হলো? কেন হলো? পৃথিবীটা এরকম করে ভেঙে যাচ্ছে কেন? বুকের ভেতর কিসের এত শব্দ? সে ব্যাগ থেকে লাল টুকটুকে বেনারসি বের করলো। তারপর সেই বেনারসি পূর্ণার গায়ে জড়িয়ে দিয়ে পূর্ণাকে বলল, আমরা যে ঘরে সংসার পাতাম, সেই ঘর আমি সাজায় রাখছি পূর্ণা, সুন্দর করে সাজায় রাখছি। পুলিশ তাড়া দিচ্ছে। কেউ ছোঁয়ার আগে লাশ তারা নিয়ে যাবে পরীক্ষার জন্য। খুন হওয়া লাশ ছোঁয়ার অনুমতি নেই। কিন্তু মৃদুল জাপটে ধরে রেখেছে পূর্ণাকে। পদ্মজা দূরে বসে আছে। হাঁটুতে থুতুনি ঠেকিয়ে মৃদুলকে দেখছে। তার ঠোঁটে হাসি লেগে আছে, যেন সত্যি মৃদুল বিয়ে করতে এসেছে। আর বিয়ে হচ্ছে। মানুষগুলো একবার পদ্মজাকে দেখছে, আবার মৃদুলকে। মৃদুলের বাবা মৃদুলকে বলে পূর্ণাকে ছেড়ে দিতে। মৃদুল আরো শক্ত করে ধরে। সে বিড়বিড় করছে। পূর্ণাকে কানে কানে বলছে। যখন দুজন লোক মৃদুলকে টেনে তুলতে নিল, মৃদুল চিৎকার করে কেঁদে উঠল, পূর্ণা, আমার পূর্ণা, তুমি ওঠো না কেন? আম্মা, আম্মা তুমি কই? আম্মা চুরি বাইর করো, আলতা বাইর করো, আরো কে কি আসে না সব বাইর করো আম্মা। পূর্ণারে সাজাইব সবাই, আমি বিয়ে করবো আম্মা। আম্মা, আম্মা পূর্ণারে উঠতে কও। আম্মা, ওরে কারা মারছে আম্মা? মৃদুলের পাগলামে দেখে ভরকে যান জুলেখা। এত বড় ছেলে কেমন হাউমাউ করে কাঁদছে। তিনি দৌড়ে মৃদুলের পাশে আসেন। মৃদুল জুলেখার দিকে তাকিয়ে বলল, আম্মা, মরা মানুষরে বিয়ে করা যায় না? আমারে বিয়ে দাও আম্মা, তারপর এক লোকে কবর দাও। আমি ওরে সারা কেমনে থাকবো আম্মা? মৃদুল পূর্ণাকে বেনারসি দিয়ে পেঁচিয়ে ফেলে। তাকে মানুষজন খামছে ধরেও আটকাতে পারছে না। সে পূর্ণাকে শাড়ি দিয়ে পেঁচিয়ে শক্ত করে বুকের সাথে জড়িয়ে রাখে। তারা 2 হাত টেনে ছোটাতে চেষ্টা করে সবাই, কিন্তু পারছে না। মৃদুল কিছুতেই পূর্ণাকে ছাড়ছে না। আকাশের মালিক যেন নিজ দায়িত্বে মৃদুলের উপর শক্তির ভাণ্ডারের সব শক্তি ঢেলে দিয়েছেন।
এভাবে চলতে থাকলে লাশ পচে যাবে, তদন্ত ঠিকঠাক হবে না। একজন পুলিশ হাতের লাঠি দিয়ে মৃদুলের পিঠে আঘাত করলো। মৃদুল তাও তার কাছে অটল থাকলো। সে হাউমাউ করে কাঁদছে, পূর্ণাকে চিৎকার করে ডাকছে, বুক ফেটে যাচ্ছে তার। সে পূর্ণার মাথায় চুমু দিয়ে পূর্ণাকে বলল, কবুল কবুল কবুল। আমি কবুল কইছি পূর্ণা, তুমিও কও। সবাই শুনছে আমি কইছি, সবাই শুনছে না? এখন তুমি কও পূর্ণা, আমার এত বড় শাস্তি দিও না পূর্ণা, আমারেও সাথে নিয়ে যাও। মৃদুল মানুষজনের মুখের দিকে তাকিয়ে বলল, আমারেও সবাই কবর দেন, পূর্ণার লগে কবর দেন। দিবেন আপনারা? আমি কবুল কইছি না? অর্ধেক বিয়ে তো হইয়া গেছে, হইছে না? মৃদুল কাঁদতে কাঁদতে হাসলো। জুলেখা কান্না শুরু করেছেন। মৃদুলের এমন পাগলামি তিনি সহ্য করতে পারছেন না। ছেলেটা পাগল হয়ে গেল নাকি? তার কলিজার টুকরে এমন করে কাঁদছে কেন? কিসের অভাব তার? নিজের জীবনের বিনিময়ে হলেও তিনি মৃদুলকে সুখে দেখতে চান। তিনি মনে মনে চাইছেন অলৌকিক কিছু হোক, মেয়েটা জেগে উঠুক, মৃদুল হাসুক। মৃদুলের পিঠ ছিঁড়ে যাচ্ছে আঘাতে আঘাতে। তারা সবাই উন্মাদে এক প্রেমিককে আঘাত করছে যেন পূর্ণাকে ছেড়ে দেয়, কিন্তু মৃদুল তো ছাড়বে না, সে কিছুতেই ছাড়বে না। মৃদুল পূর্ণার কানের কাছে আসে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, এই কালি কইছি তো, গুসা করো আমার সাথে, গালি দাও আমারে। ও পূর্ণা, ও ভোমর, চাইয়া দেখো একবার, আসমানের পরি তুমি, সবচেয়ে সুন্দর মুখ তোমার। পূর্ণা হাসো, পূর্ণা হাসো। বেশি অনেকক্ষণ ধস্তাধস্তির পর মৃদুলের থেকে পূর্ণাকে সরানো যায়। মৃদুল বন্দি পাখির মতো ছটপট করছে, সে পায়ে মাটি খুঁজছে, সবাইকে অনুরোধ করছে তাকে ছেড়ে দিতে। চিৎকার করার কারণে মৃদুলের গলার রক ফুলে লাল হয়ে গেছে। মানুষের টানা হেঁচড়ায় তার পরনের পাঞ্জাবি ছিঁড়ে গেছে। নিজের অজান্তে এক সামবর্ণ কন্যার প্রেমে উন্মাদ হয়ে ত্যাগ করে সে সর্বসুখ, ত্যাগ করে সকল প্রকার চাওয়া পাওয়া, স্বপ্ন আসা। এমনও হয়। আকস্মিক থাপ্পড়ে রেদওয়ানের ঠোঁট দুটি কেঁপে ওঠে প্রচণ্ড আক্রোশে। সে দাঁতে দাঁত চেপে খুব আড়াল করে। মজিদ হাওলাদার টেবিলে থাপ্পড় দিয়ে চাপাসরে বললেন, এমন বোকামি কি করে করলি, এখন কে বাঁচাবে? রেদওয়ান মাথা নত করে চুপচাপ দাঁড়িয়ে রইল। পূর্ণার খবরটা শোনার পর থেকে বেঁচে থাকা কষ্টকর হয়ে গেছে। পূর্ণার শরীরে অগণিত প্রমাণ রয়েছে যা রেদওয়ানের জন্য বিপজ্জনক। মুত্তালিব যেখানে সেখানে ফেলে চলে আসবে জানলে সেই দায়িত্ব তাকে দিত না, কিন্তু যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন তাকে একমাত্র মজিদে বাঁচাতে পারেন। খলিল মেয়ে যাওয়া গলায় বলল, ভাইজান ও বুঝে নাই, না বুঝা কইরা ফালাইছে। মজিদ চেয়ারে বসলেন, জগ থেকে ঢকঢক করে পানি খেয়ে বললেন, যা করছে করছে, কিন্তু শেষে কি বোকামিটা করলো, লাশকেও ঝোপে ফেলে আসে। রেদওয়ান মুখ খুলল, আমি মুত্তালিব কাকারে বলছিলাম লাশটা আজমপুরে হাওরে ফেলে আসতে। রেদওয়ানের কথা যেন আগুনে ঘি ঢাললো। মজিদ উঠে দাঁড়ান। রেদওয়ানের পিঠে এক নাগারে কয়েকটা থাপ্পড় বসিয়ে খিটখিট করে বলল, তুই চুপ থাক হারামজাদা। রেদওয়ানের হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। মজিদ খলিলের দিকে তাকিয়ে বললেন, এখন এখানে বসে থাকবি নাকি আমার সাথে যাবি? খলিল চট করে উঠে দাঁড়ালেন। মজিদ মাথায় টুপিটা ঠিক করে রেদওয়ানকে বললেন, তুই আয় সাথে। রেদওয়ানের পদ আটকে বলল, কাকা একটা কথা ছিল। মজিদ বলল, আবার কি বলবি তুই? রেদওয়ান বলল, কালকে রাতে ভাঙা ফটকের বাইরে ইয়াকুব আলী আর তার ছেলেকে দেখেছি। মজিদের চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায়। ইয়াকুব আলী শিক্ষিত মার্জিত একজন ব্যক্তি। তিনি ইসলামের আদর্শে চলাফেরা করেন, নিজের সর্বস্ব বিলিয়ে দেন গরিব দুঃখীদের। কিন্তু মজিদকে টেক্কা দিয়ে মাতব্বরি পদটা ছিনে নিতে পারেননি। তবে তিনি ক্ষমতাবান ব্যক্তি। মজিদের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা তার আছে। গত 4 বছর ধরে এই মহান ব্যক্তির মুখোমুখি মজিদকে হতে হয়েছে। 4 বছর আগে ইয়াকুব আলী সৌদিতে ছিলেন। সৌদি থেকে এসে সিদ্ধান্ত নিয়েছেন জনসেবা করবেন। এই লোক তার বাড়ির আশেপাশে ঘুরঘুর করছে মানে তো বিপজ্জনক কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। মজিদ আন্দাজ করে নিলেন সেদিনের সমাবেশের ঘটনা থেকে ইয়াকুব আলীর কিছু সন্দেহ হয়েছে। তিনি রেদওয়ানের দিকে তাকিয়ে রাগী স্বরে বললেন, বিপদের জাল চারিদিকে, তার মধ্যে তুই আবার আরেক অঘটন ঘটালি। রেদওয়ান প্রবল আত্মবিশ্বাসের সাথে বলল, আপনি পূর্ণার ব্যাপারটা সামলান, আমি বাকিগুলো সামলে নিব। রেদওয়ানের উচ্চারিত প্রতিটি শব্দ মজিদের গায়ে আগুন ধরিয়ে দিচ্ছে। তিনি কটাক্ষ করে বললেন, তুই আমার ভাল করবি। অপমানে রেদওয়ানের মুখটা থমথমে হয়ে যায়। সে খলিলের দিকে তাকায়। খলিল চোখের দৃষ্টি ফিরিয়ে নেন। মজিদ রাগে ফুঁসছেন। তিনি মেঝেতে থুতু ফেলে বেরিয়ে পড়লেন। মজিদের সাথে খলিলও বেরিয়ে গেলেন। রেদওয়ান অনেকক্ষণ থমেরে দাঁড়িয়ে থাকে। তারপর জগের পানি দিয়ে মুখ ধুয়ে বেরিয়ে পড়ল। রিনু অলকঘর ছেড়ে দৌড়ে অন্দরমহলে চলে আসে। সে অলকঘর ঝাড়ু দিতে গিয়েছিল। তারপর মজিদ, খলিল ও রেদওয়ানের কথা শুনেছে। বাড়িতে আমিনার আলো আছে। লতিফা পদ্মজার সাথে গিয়েছে। রিনু রান্নাঘরে এসে 4-5 গ্লাস পানি খেলো। তার বুক কাঁপছে, সে বাখারা। পূর্ণাকে রেদওয়ান আর খলিল খুন করেছে, এটা শুনে তার মাথা ভনভন করছে। আজিদের বাড়ির আঙিনা শূন্য, কাউকে দেখা যাচ্ছে না। আমির চারিপাশে চোখ বুলিয়ে সোজা ঘরের ভেতর ঢুকে পড়ল। আসমানি হঠাৎ আমিরকে দেখে ভ্যাবাচাকা খেয়ে যায়। সে নিজেকে ধাতস্থ করার পূর্বে আমির তার গলা চেপে ধরল। আসমানি আকস্মিক ঘটনায় হতভম্ব। সে দ্রুত আমিরের হাত চেপে ধরে। আমির দাঁতে দাঁত চেপে বলল, একটা মিথ্যা বললে সোজা নরকে পাঠিয়ে দিব।
আসমানের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কথা বলতে পারছে না, এক্ষুনি বুঝে দম বেরিয়ে যাবে। তার মুখ দিয়ে ঘ্যার ঘ্যার জাতীয় শব্দ বেরিয়ে আসে। আমির আসমানের হাঁটুতে লাথি দিয়ে আসমানিকে মাটিতে ফেলে দেয়। তারপর চুলের মুঠি ধরে শক্ত করে আসমানি কাশতে থাকে। হৃৎপিণ্ড আরেকটু হলে ফেটে যেত, শ্বাসনালী ছিঁড়ে রক্ত বেরিয়ে আসতো। তার মনে হচ্ছে সে নতুন জীবন পেয়েছে। আসমানি জোরে জোরে নিঃশ্বাস নেয়। রাগে আমিরের কপালের রগ ভেসে উঠেছে। পারলে সে আসমানিকে পিষে ফেলে। আমির গলার আওয়াজ নিচু করে বলল, পূর্ণর সাথে কি হয়েছিল? আসমানের চোখ দুটি বড় বড় হয়ে যায়। সে আমিরকে যতটুকু চিনে গতকাল আন্দাজ করতে পেরেছিল আমির দ্রুত সব ধরে ফেলবে, কিন্তু এত দ্রুত ধরে ফেলবে ভাবেনি সে। আসমানি কথা বলার জন্য উদ্যত হলো, তখন আমির হুমকি দিল, একটা অক্ষর মিথ্যা বললে এখানেই পুঁতে যাব, সত্যি বলার সুযোগ দিব না। আমিরের কথা শুনে ভয় পেয়ে যায় আসমানি। 2 বছর আগের কথা, তাদের দলের একজন বিশ্বাসঘাতকতা করেছিল। আমির সেই বিশ্বাসঘাতককে যেখানে ধরেছিল সেখানেই মাটি খুঁড়ে পুঁতে এসেছিল। আসমানি কাঁদো কাঁদো হয়ে বলল, চুল ছাড়ো, কইতাছি। আমির আরো শক্ত করে ধরে। আসমানি আর্তনাদ করে উঠল। সে যত সময় নেবে তত বেশি অত্যাচারিত হবে, তাই দ্রুত সব বলে দিল। আমির আসমানিকে ছেড়ে দিল। ঘরের দরজার সামনে এসে দাঁড়ান মালেহা বানু। তিনি আজিদের মা এবং আসমানির শাশুড়ি। আমির চলে যেতে উঠে দাঁড়ায়। আসমানি তড়িৎ গতিতে বলে উঠল, কিছু খাইয়া যাও। আমির শুনেও না শোনার ভান করে মালেহা বানুর পাশ কাটিয়ে চলে গেল। মালেহা বানু অবাক চোখে আসমানিকে দেখতেছেন। মাতব্বরের ছেলে তার ছেলের বউকে মারল কেন? তিনি প্রশ্ন করতে গিয়েও করলেন না। তীব্র কৌতূহল চাপা দিয়ে দরজা ছেড়ে নিজের ঘরে চলে গেলেন। শফিক আমিরের হাতে খুন হওয়ার পর মালেহা বানু অসুস্থ হয়ে পড়েন। তিনি জানেন শফিক নিখোঁজ। আসমানি এবং আজিদ শফিকের পরিণতি জানেন। তারা কেউ শফিককে হারিয়ে একটুও ব্যথিত নন। পাপের রাজত্বে প্রয়োজনে সহযোগী পাওয়া যায়, আপনজন নয়। মালেহা বানু এ সম্পর্কিত কিছু জানেন না। তিনি সবসময় নীরব। পাড়া ঘুরে বেড়াতে পছন্দ করেন। 2 ছেলে অর্থ উপার্জন করছে, এটাই তো অনেক। তিনি রানীর মতো আছেন, আর কি লাগে। তার রাগটা আসমানির উপর। আসমানির সাথে শফিকের দৃষ্টিকটু ঘেঁষাঘেঁষি তিনি অনেকবার দেখেছেন। এ নিয়ে কথা শোনাতে গেলে শফিক ও আজিদ দুজনেই ক্ষুব্ধ হতো, তাই তিনি অনেকদিন হলো আসমানির সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছেন। বাড়ি থেকে বের হওয়ার সময় আজিদের সাথে দেখা হয়। আজিদ আমিরকে দেখে বলল, শুনলাম পূর্ণে নাকি খুন হয়েছে। আমির উত্তর দিল না, সে আজিদকে এড়িয়ে যায়। আজিদ ঘাড় ঘুরিয়ে আমিরের উপর কটমট করে তাকায়। সে তার বড় ভাই শফিকের কথা শুনে এদের সাথে যুক্ত হয়েছিল। সেখানে দেখা হয় আসমানির সাথে। আসমানি সুন্দরী, রূপের ঝলকে পুরুষ মানুষকে কাত করার ক্ষমতা তার আছে। আজিদ মাঝে মধ্যে পাতালে যেত, তাও আসমানির সাথে সময় কাটানোর জন্য। আসমানি একাধারে পাতালের প্রতিটি পুরুষের সাথে রাত কাটাতো। আজিদ প্রথমে অবাক হয়েছিল, একটা মেয়ে কি করে এতটা খারাপ হতে পারে। তারপর অবশ্য জেনেছে আসমানি তার জন্মদাত্রীর মতো হয়েছে। আমিরের দাদি নূরজাহানের সঙ্গী হিসাবে একজন বান্ধবী ছিল। সেই বান্ধবীর মেয়ে আসমানি। মায়ের পেশা মেয়ে পেয়েছে। আসমানি 16 বছর বয়স থেকেই তার গ্রামে কুকুরটি করে বেরিয়েছে। গ্রামের সালিশে যখন তাকে গ্রাম থেকে বের করে দিল, তখন মজিদ হাওলাদার আর আমির হাওলাদার আসমানিকে আজিদের গলায় ঝুলিয়ে দিল। আজিদ এমন একটা মেয়েকে বউ হিসাবে গ্রহণ করতে সংকোচ করেছিল, কিন্তু তার বড় ভাই বিয়েটা সমর্থন করেছে। এখানে আজিদের আর কিছু বলার নেই, সে আসমানিকে বিয়ে করে। তবে ইদানিং একটা বাচ্চার জন্য আজিদের মন কাঁদে। আসমানি কখনো বাচ্চা হলে সে মানতে পারবে না এই বাচ্চা তার। এ নিয়ে সে যন্ত্রণায় আছে। মনে মনে হাওলাদার বাড়ির আর মৃত শফিকের উপর ক্ষিপ্ত সে। গত কয়েকদিন ভেবে সে সিদ্ধান্ত নিয়েছে মজিদের অনুমতি নিয়ে সে আরেকটা বিয়ে করবে। আজিদ সোজা কলপারে চলে আসে। আজ বিকেলে তার রওনা হতে হবে। মালেহা বানুর অসুস্থতা বেড়েছে, শহরে ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তখন সময় বোধহয় রাত 9টা। আমির অন্দরমহলে না গিয়ে সোজা অলক ঘরে প্রবেশ করলো। গাঢ় অন্ধকারে অলক ঘর ডুবে আছে। চারিদিকে এতটা নির্জন যে মনে হচ্ছে মৃত্যু নেমে এসেছে চারিদিকে। খলিল মজিদ বাড়িতে নেই। তারা লোক দেখানো ভালো মানুষিতে ব্যস্ত। দুজন মোড়ল বাড়ির অভিভাবক হয়ে উঠেছে। কিন্তু আমির জানে তারা প্রমাণ লুটপাটে ব্যস্ত। প্রমাণ নষ্ট করা তাদের বাঁ হাতের কাজ। আমির বিছানা হাতড়ে বালিশের নিচ থেকে দিয়েশলাই বের করে হারিকেন জ্বালায়। মগা বিকেলে বেরিয়ে গেছে, তাই অলক ঘরে শুনশান নীরবতা। নয়তো অন্যবার মগার নাক ডাকার শব্দে অলক ঘরে ঢোকা যেত না। আমির তার খয়েরি শার্টের পকেট থেকে একটা লাল ছোট কাম বের করলো। তারপর হারিকেনের সামনে বসলো। পাশের ঘরে ধপ করে শব্দ হয়। আমির সে ঘরে উকি দিয়ে দেখলো বিড়াল ছোড়াছুড়ি করছে। নিশ্চয় ইঁদুর দেখছে। সে হারিকেন নিভে বাইরে বেরিয়ে আসে। লাল খামটি পায়জামার পকেটে রাখে। অন্দরমহলের চারিপাশে ঘিরে জোনাকি পোকারা অনর্থক গল্প করে যাচ্ছে। আমির জোনাকি পোকাদের ভিড়ে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। আজকের দিনটা অন্যরকম হওয়ার কথা ছিল, কিছুটা সুন্দর কিছুটা দুঃখের, অথচ সবটাই শব্দহীন। আমির কিছু একটা ভেবে অন্দরমহলে প্রবেশ করে। লতিফা আমিরকে দেখে দৌড়ে এসে পথ আটকে বলল, ভাইজান পদ্মর কি হইল বুঝতাছি না, কথাবার্তা কয় না। লতিফা চিন্তিত। আমির প্রসঙ্গ পাল্টাতে বলল, আমি থাকবো এখানে, তুই রান্নায় বস। কথা শেষ করে উপরে উঠে গেল আমির। লতিফা রান্নাঘরে চলে যায়।
আমির আজ পদ্মজার সাথে থাকবে শুনে সে কেন জানি খুব খুশি হলো। পুরনো দিনগুলোর কথা মনে পড়ে গেল। আমির সারাক্ষণ ঘরের ভেতর আঠার মতো লেগে থাকতো, না নিজে বের হতো আর না পদ্মজাকে বের হতে দিত। এ নিয়ে ফরিনা, রানী, নূরজাহান ও আমিনা কত কথা ছিল। লতিফার ঠোঁটে হাসি ফুটে উঠল। অতীত এত সুন্দর কেন হয়? দ্বিতীয় তলায় উঠতেই আমিরের শরীরে কাঁটা দিয়ে ওঠে। বারান্দা জুড়ে উত্তরে হাওয়া বইছে। আকাশও তারাও অর্ধচন্দ্রের আলো ছাড়া আর কোনো আলো নেই। এমন একটা পরিবেশে মিনমিনিয়ে কেউ কাঁদছে। বড্ড অচেনা এই কান্না, যেন কোনো অশরীরই শত জন্মের দুঃখ একসাথে মনে করে কাঁদছে। আমির দ্রুত পায়ে পদ্মজার ঘরে আসে। ঘরের প্রতিটি কোণে অন্ধকার তলিয়ে আছে। বাতাসে একটা ভারী কান্না ভেসে বেড়াচ্ছে। আমির আন্দাজে বিছানার পাশে এসে দাঁড়ালো। বিছানার পাশে একটা টেবিল আছে। সেই টেবিলে হারিকেন থাকে আর ড্রয়ারে থাকে দেয়াশলাই। আমির দেয়াশলাই বের করে হারিকেন চালায়। ঘাড় ঘুরিয়ে দেখলো দেয়াল ঘেঁষে হাঁটুতে মুখ গুজে বসে আছে পদ্মজা। সে কাঁদছে। কান্নার দমকে কেঁপে কেঁপে উঠছে। তার করুণ কান্না এসে আমিরের বুক ভিজিয়ে দেয়। ও বাড়ির অবস্থা ভালো নেই। প্রেমার গা কাঁপিয়ে জ্বর এসেছে। চোখ খুলে তাকাতে পারছে না। বাসন্তী পড়েছে বড় কষ্টে। একদিকে পূর্ণার সমাপ্তি, অন্যদিকে প্রেমার গা কাঁপানো জ্বর। মৃদুলের গলা ভেঙে গেছে। বড্ড এলোমেলো হয়ে গেছে সে। বাবা মায়ের বড় আদরের একমাত্র সন্তান। কখনো মায়ের হাতে মার খেয়েছে কিনা সন্দেহ। তার প্রাপ্তির খাতা সবসময় পরিপূর্ণ ছিল। সে কখনো কষ্টে কাঁদেনি, বাস্তবতা দেখেনি। সোনার চামচে খেয়ে বড় হওয়া আল্লাহ দিয়ে আদুরে ছেলে। তার জন্য এই ধাক্কাটা মৃত্যুর মতো। সে স্বাভাবিক হতে কত সময় নেবে কে জানে। অথচ সবকিছু ছেড়ে পদ্মজা অন্দরমহলে চলে এসেছে। তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। এক জায়গায় সারাক্ষণ বসেছিল। তারপর হুট করেই অন্দরমহলে চলে আসে। সাথে খণ্ড খণ্ড মেঘ আষাঢ়ে দুই চোখে জড়ো করে নিয়ে আসে। আমির কথা বলার জন্য যখন উদ্যত হলো, সে টের পেল তার হৃৎপিণ্ডে গতি বাড়ছে। এমন কেন হয়? পদ্মজা কোন আসমানের চাঁদ যে তাকে ছোঁয়ার কথা ভাবলেই আমিরের গলা শুকিয়ে আসে। কয়েকদিনের দূরত্ব, মানুষটার চোখের দিকে তাকাতেও সংকোচ হচ্ছে। অথচ ফেলে আসা দীর্ঘ 6 বছরের প্রতিটা রাত দুজন দুজনকে বুকের সাথে লেপটে কাটিয়েছে। কত উছলে পোড়া জ্যোৎস্নার রাতে তারা ভালোবাসার গল্প রচনা করেছে। আমির রয়েস হয়ে বলল, চলে এলে কেন? পদ্মজা মাথা তুলে তাকালো। পদ্মজার চোখের দৃষ্টিতে আমির এলোমেলো হয়ে গেল। বুকটা প্রবলভাবে কাঁপতে থাকলো। পদ্মজার দৃষ্টির জাল আষ্টে পিষ্টে বেঁধে ফেলে তাকে। সে বিছানার উপর বসলো। বুকের ভেতর ঝড় বয়ে যাচ্ছে, অথচ পদ্মজার নির্লিপ্ত। পদ্মজার নাকের নাকফুলটা জলজল করছে। নাকফুলটি বিয়ের পর আমির পরিয়ে দিয়েছিল। নাকফুলে গেঁথে দিয়েছিল জনম জনমের ভালোবাসা। অথচ এখন সেই ভালোবাসা বিষের দানার মতো রূপ নিয়েছে। পদ্মজা এক হাতে মাথা ঠেকিয়ে কাঁদো কাঁদো সরে বলল, আমি কিছু পেলাম না জীবনে। আব্বার অবহেলার নোংরা কথা শুনিয়ে কাটিয়েছি 16টা বছর। তারপর আমার মা আমাকে ছেড়ে চলে গেল। সে হচ্ছে আরেক বিশ্বাসঘাতক। শেষ লাইনটা ক্ষোভে অভিমানে প্রকাশ পায়। পদ্মজা গলার জোর বাড়িয়ে বিশ্বাসঘাতক শব্দটি উচ্চারণ করল। আমির চট করে বলল, উনি বিশ্বাসঘাতক নন। পদ্মজা ক্ষুধার্ত বাঘিনীর মতো দুই হাতে খামচে ধরে মেঝে। আমিরের দিকে রক্ত চোখে তাকায়। তার বুক থেকে আঁচল মেঝেতে পড়ে। সে রাগে দাঁতে দাঁত চেপে আমিরকে বলল, করেছে সবকিছুর জন্য আমার মা দায়ী। সব ভুল আমার মায়ের। সে আমাকে জন্ম দিয়েছে, আমাকে আগুনে ঠেলে দিয়ে নিজে চলে গেছে। ছোট থেকে আমাকে বলে এসেছে সারা জীবন আমার সাথে থাকবে, আমাকে আগলে রাখবে। যাই হয়ে যাক সব আমাকে বলবে। কিন্তু আম্মা একটা কথাও রাখেনি কোনো কথা। প্রতারক, বিশ্বাসঘাতক। সব দোষ আমার মায়ের, সব দোষ। পদ্মজা অস্থির হয়ে পড়ে। তার নিঃশ্বাস এলোমেলো। সে বিপর্যস্ত। কাঁদতে কাঁদতে হুট করে আমিরের দিকে তাকিয়ে সে হাসলো। বলল, সবাই কি ভেবেছে? আমাকে কষ্ট দিয়ে কাঁদাবে? আমি কাঁদবো না, কিছুতেই কাঁদবো না বলেও আবার কাঁদতে শুরু করলো। কষ্টের মাত্রা পেরিয়ে গেলে মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। সে তার জীবনের ছোট ঘটনাগুলোকে বড় করে ভাবতে থাকে। সারাক্ষণ বিলাপ করে আর কাঁদে। পদ্মজার অবস্থা এখন ওরকম। সে তার চেনা সত্তা থেকে বেরিয়ে পড়েছে। পদ্মজার কান্না শুনে আমিরের মাথা ফেটে যাচ্ছে। সে চিৎকার করে বলতে চাইছে, পদ্মাবতী, কান্না থামাও তুমি। আমি সহ্য করতে পারছি না। এত কেন কষ্ট তোমার? তুমি পদ্মাবতী নাকি কষ্টবতী? মনের কথা মনেই রয়ে গেল। আমির পারল না কিছু বলতে। সে বিছানার মাঝে গিয়ে বসলো। দুই হাতে নিজের মাথার চুল টেনে ধরে। ঘন ঘন নিঃশ্বাস নেই। আত্মগ্লানি তাকে গ্রাস করে ফেলেছে। সে যেন অদৃশ্য কোনো শেকলে বন্দী। পদ্মজার আর্তনাদ, বিলাপ, গুমড়ে গুমড়ে কেঁদে ঘরের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আমি টের পাচ্ছে বলেই মনে হচ্ছে তার মস্তিষ্কে কেউ রড দিয়ে পেটাচ্ছে। সে জানালার বাইরে তাকায়। রাতের লক্ষ্য তারাতেও যেন বেদনার গুঞ্জন। হৃদয়ের শহর খাখা করছে। ইচ্ছে হচ্ছে অন্যবারের মতো পালিয়ে যেতে। কিন্তু আর সে পালাবে না। সে পালাতে চায় না। তার ভেতরটা তীর তীর করে কাঁপছে। মোলায়েম বাতাসে রগে রগে শিরশিরে অনুভূতি হচ্ছে। আমির পদ্মজার দিকে তাকায়। নিজের মাথার চুল আরো জোরে টেনে ধরে।
পদ্মজা পা ছড়িয়ে বসলো, দেয়ালে মাথা ঠেকিয়ে চোখ বসলো। আমির পদ্মজার উপর চোখ রেখে নিজের হাত কামড়ে ধরে। সে নিজেকে নিজেই প্রশ্ন করে সে কি নিজের সিদ্ধান্তে অটল, হ্যাঁ অথবা না, একটা সিদ্ধান্তের ব্যবধান মাত্র। তাহলে মনের যুদ্ধের সমাপ্তি। খুব দ্রুত উত্তর আসে হ্যাঁ। মুহূর্তে অদৃশ্য ভারী দেওয়াল ভেঙে চুরমার হয়ে যায়। পৃথিবীর সব ফুল জেগে ওঠে। শান্ত সমুদ্রের ঢেউ যেন বিকট শব্দ তুলে আশ্রে পড়ে তীরে। আমির বিছানা থেকে নেমে পদ্মজার দুই বাহু চেপে ধরে দাঁড়ায়। পদ্মজা দরজার বাইরে তাকিয়ে আছে। তার বারবার হ্যালুসিনেশন হচ্ছে। একবার পূর্ণাকে দেখছে তো অন্যবার পারিজাকে। দুজনেই রক্তাক্ত অবস্থায় তার সামনে আসে। পদ্মজা খামচে ধরে আমিরের চোখ মুখ, নখের আঁচড়ে গাল ছিঁড়ে নেয়। আমির তার দুই হাতে পদ্মজাকে বুকের সাথে চেপে ধরল। পদ্মজা আবার কান্না শুরু করলো। আমির পদ্মজাকে বিছানায় বসিয়ে দিয়ে বলল, একটু শান্ত হও একটু। পদ্মজা এতক্ষণ আমিরকে টের পায়নি, এখন টের পাচ্ছে। সে এক ঝটকায় আমিরের দুই হাত সরিয়ে দেয়। তারপর বিছানার মাঝে গিয়ে বসলো। আমির পদ্মজার সামনে এসে বসে। আমিরের মুখটা দেখে মনে পড়ে যায় প্রথম দিনের কথা, যেদিন পাতালে আমিরের সাথে প্রথম দেখা হয়েছিল। আমির নগ্ন মেয়েগুলোকে বেল্ট দিয়ে পেটাচ্ছিল। পদ্মজার রক্ত ছলকে ওঠে। তার বোনের সাথেও কি এমন হয়েছে? কিছু বুঝে ওঠার পূর্বে পদ্মজা আমিরের গলা চেপে ধরল। আমির হকচকিয়ে গেল, বাধা দিল না। পদ্মজা আমিরের মুখের উপর ঝুঁকে কিছু একটা বিড়বিড় করে, যা স্পষ্ট। বিড়বিড় করতে করতে শরীরের সবটুকু শক্তি দিয়ে দুই হাতে আমিরের গলা চেপে ধরে রাখে। আমির গলায় প্রচণ্ড চাপ অনুভব করে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। চোখ বুঝতে যন্ত্রণায় চোখ থেকে জল বেরিয়ে আসে। পদ্মজা আমিরের গলা ছেড়ে দিল, দূরে সরে বসলো। আমিরের শুকিয়ে যাওয়া মুখটা দেখে ফিক করে হেসে দিল। তারপর আবার নীরব হয়ে গেল। তার চোখের সামনে ভেসে ওঠে হেমলতার মৃত্যু মুখ, পরিচার মৃত্যু মুখ, পূর্ণার মৃত্যু মুখ। পূর্ণা একটা গাছের সামনে বসে কাঁদছে। এই তো তার চেয়ে মাত্র কয়েক দূরে সেই গাছটা। বাড়ির যে একটা বাড়ির ছাদে বসে আছে, তার গলা থেকে রক্ত ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। পদ্মজা থমেরে সেখানে তাকিয়ে রইল। অদ্ভুত স্বরে কেঁদে উঠল। আমির নিজেকে ধাতস্থ করতে সময় নিল। পদ্মজা কান্না থামিয়ে অবাক চোখে আয়নার দিকে তাকিয়ে আছে। সে কিছু দেখছে। আমির পদ্মজার কাছে এসে বসে। পদ্মজার এক হাত মুঠোয় নিয়ে আঙ্গুলগুলো আলতো করে ছুঁয়ে দেয়। পদ্মজার মুখের উপর কয়টা চুল উড়ে বেড়াচ্ছে। আমির অবাধ্য চুলগুলোকে পদ্মজার কানে গুঁজে দিল। পদ্মজার চোখ, নাক, গলা, ঠোঁট পর্যবেক্ষণ করে আমির উকি দিল অতীতে। গল্পটা ভীষণ ব্যক্তিগত। পদ্মজা একবার বিরক্ত হয়ে রাগী স্বরে বলেছিল, আরেকটা চুমু দিলে আমি বাড়ি ছেড়ে কিন্তু চলে যাব। আমির পদ্মজার কথায় থমকে যায়। তখন ঢাকায় নতুন নতুন তাদের সংসার। পদ্মজা ভার্সিটিতে পড়ে। আগামীকাল তার পরীক্ষা, তাই সে পড়ছিল। কিন্তু আমির সেদিন বাড়িতে ছিল আর সারাক্ষণ পদ্মজাকে বিরক্ত করে যাচ্ছিল। পদ্মজার মুখের সামনে গিয়ে একবার নাকে চুমু দেয় তো আরেকবার গালে। বারংবার পদ্মজা পড়ার মনোযোগ হারিয়ে ফেলছিল। সে ভীষণ রেগে যায় আর কথাটা বলে ফেলে। আমির তো বরাবরই রাগী। সে তাৎক্ষণিক রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়। সন্ধ্যার সময় বাড়ি ফিরে, তাও পদ্মজার সাথে কোনো কথা বলেনি। পদ্মজা তো অবাক। সে কথা বলতে গেলে হ্যাঁ হুঁ ছাড়া আর কিছু বলতো না আমির। পদ্মজা মুখে কিছু বলতে লজ্জা পায়, তাই সে বিভিন্নভাবে আমিরের আকর্ষণ পাওয়ার চেষ্টা করেছে। আমির প্রথম পদক্ষেপে নরম হয়ে গেলেও প্রকাশ করল না। সে গম্ভীর হয়ে থাকে। চুপচাপ খেয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ে। অথচ অন্যবার পদ্মজাকে টেনে নিয়ে যায়। তারপর একসাথে ঘুমায়। আমিরের আচরণে পদ্মজার মন ব্যথা পায়। একটা কথার জন্য এরকম কেউ করে? পদ্মজা অভিমানে বৈঠকখানায় বসে থাকে। আমিরের দিকে চিন্তিত। রাত বাড়ছে, পদ্মজা আসে না কেন? সে ভাবল পদ্মজা এসে ইনিয়ে বিনিয়ে কথা বলে তার রাগটা ভাঙানোর চেষ্টা করবে। তখন সে কিছু একটা চেয়ে বসবে, কিন্তু তার অর্ধাঙ্গিনী তো ঘরেই আসছে না। আমির বিছানা ছেড়ে বাইরে বেরিয়ে আসে। সিঁড়ি ভেঙে নামার সময় দেখে পদ্মজা সোফায় গা গুলিয়ে থমেরে বসে আছে। রাগ ভাঙানোর বদলে উল্টো রাগ করে বসে আছে। কি অদ্ভুত। আমির খাক করে গলা পরিষ্কার করে বলল, রাত কয়টা বাজে? কারো খবর আছে? কেউ কি ঘরে যাবে না? পদ্মজা অভিমানী স্বরে বলল, কেউ তাকে পাত্তা না দিলে সে কেন ঘরে যাবে? আমির হেসে ফেলল। সে পদ্মজার সামনে এসে বসে। পদ্মজার চোখের জল চিকচিক করছে। আমির পদ্মজার হাতে চুমু দিয়ে বলল, কি বাচ্চা কাচ্চা বিয়ে করলাম রে, একটুতেই কেঁদে দেয়। পদ্মজা বলল, তো ছেড়ে দিন না। আমিরের চোখ দুটি বড় বড় হয়ে যায়। পদ্মজা এত কথা কবে শিখলো? কি অভিমান তার। আমির হাসি দীর্ঘ করল। পদ্মজার মুখের উপর ঝুঁকে বলল, মৃত্যুর আগে ছাড়ছি না। পরপারে যদি আবার দেখা হয় তখনও তোমার পিছু নিব। আমিরকে মুখের উপর ঝুঁকতে দেখে পদ্মজা লজ্জা পেয়ে গেল। ওবারের প্রতিটি ঈদ তাদের ভালোবাসার সাক্ষী। সবখানে ভালোবাসা লেপ্টে আছে। আমির বর্তমানে ফিরে আসে। সে রান্নাঘরে যায়। লতিফাকে বলে, গরম পানি আর ছোট তোয়ালে নিয়ে আসো। পদ্মজার মাথাটা ভীষণ ব্যথা করছে। তার চোখ দুটি উপর যেন ভারী পর্দা টানানো। এই জগতের কিছু দেখছে না। সে চোখ বুঝলো। তার হাঁটু থেকে পা অব্দি কাদা লেগে আছে। আমির ভেজা তোয়ালে দিয়ে পদ্মজার হাত পা মুছে দিল।
তারপর লতিফাকে ডেকে আনে। লতিফা পদ্মজাকে দেখে ভয় পেয়ে যায়। সে পদ্মজাকে নিয়ে উদ্বিগ্ন। আমির লতিফাকে বলল, কয়দিনে ঠিক হয়ে যাবে, শোন তোর সাথে কিছু কথা আছে। লতিফা উৎসুক হয়ে তাকায়। আমির বলল, পদ্মজার যত্ন নিবি। রাধাপুরের রঞ্জন মিয়ারে চিনিস না? লতিফা বলল, চিনি। আমির বলল, উনি নিজের হাতে বাদামের তেল বানান, খাঁটি বাদামের তেল। পদ্মজা চুলে বাদামের তেল দেয়। উনার কাছ থেকে সবসময় বাদামের তেল আনবি। আর ওর পিঠের হাড়ে মাঝে মাঝে ব্যথা হয়, ছোটবেলা কোথাও আঘাত পেয়েছে। যখন ঝুঁকে ঝুঁকে হাঁটবে বুঝবি পিঠের হাড়ে যন্ত্রণা হচ্ছে, তখন ধরে নিয়ে সরিষার তেল ডলে দিবি আর গরম সেক দিবি। 3 বেলা নিজ দায়িত্বে জোর করে খাবি, আর পিঠের দিকে কিন্তু খেয়াল রাখবি অবশ্যই। লতিফা জানে না তাকে কেন এই দায়িত্ব দেয়া হচ্ছে। সে প্রশ্ন করল না, বাধ্যের মতো মাথা নাড়ালো। পদ্মজা আবার মিনমিনিয়ে কাঁদছে, অস্পষ্ট সুরে পূর্ণাকে ডাকছে। লতিফা পদ্মজার শাড়ি ও বিছানার চাদর পাল্টে দিল। শাড়ি পাল্টানোর সময় যখন পদ্মজা অর্ধনগ্ন, তখন সে লতিফাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, পূর্ণা, পূর্ণা বোন আমার। লতিফা চমকে গেল, তাকে পদ্মজা পূর্ণা বলছে কেন? পদ্মজার কান্না শুনে আমির ঘরে ছুটে আসে। পদ্মজা আমিরকে দেখেই টেবিল থেকে হ্যারিকেন নিয়ে তার উপর ছুঁড়ে মারে। তারপর চিৎকার করে বলল, খুনি, ধর্ষক, জানোয়ার। পদ্মজার চিৎকারে অন্দরমহল কেঁপে ওঠে। হ্যারিকেনের কাচের উপর ব্যবহৃত প্লাস্টিক আলাদা হয়ে গিয়েছিল, তাই পদ্মজা চিকন তার দিয়ে সেটি জোড়া দেয়। তারের একাংশ খাড়া হয়েছিল, সেই খাড়া অংশ আমিরের চোখের পাশে ঢুকে যায়। আরেকটু হলেই চোখে লেগে যেত। সঙ্গে সঙ্গে আমির মেঝেতে বসে পড়ল। 2-3 ফোঁটা রক্ত বেরিয়ে আসে। লতিফা হন্তদন্ত হয়ে ছুটে আসে। পদ্মজা রাগে কিরমির করতে করতে চাদর ছুঁড়ে ফেলে মাটিতে। আমির লতিফাকে বলল, পদ্মজাকে দেখ তুই। তারপর সে অন্য চোখে পদ্মকে সোজা কলপারে চলে যায়। চোখের পাশে আঘাত পেলেও চোখের ভেতর ভীষণ ব্যথা অনুভব হচ্ছে। খলিল, রিদওয়ান সবেমাত্র বাড়ি ফিরেছে। এসেই পদ্মজার চিৎকার শোনে। পদ্মজার চিৎকার কোনো স্বাভাবিক মানুষের মতো না। তাছাড়া তারা দুজন পদ্মজাকেও বাড়িতে কাঁদতে দেখেনি, অস্বাভাবিক আচরণ করতে দেখেছে। খলিল রেদওয়ানকে বলল, এই ছেলে পাগল হইয়া গেল নাকি? রেদওয়ান হেসে বলল, আরো আগে হওয়ার কথা ছিল আব্বা। আমিরকে কলপারে দৌড়ে যেতে দেখে রিনুও পিছু পিছু যায়। সে কল চাপে। আমির উন্মাদের মতো চোখে পানি দিতে থাকে। তার চোখ জ্বলে যাচ্ছে। যাক, সে তো এটাই চায়, হৃৎপিণ্ড, ফুসফুস সব ছারখার হয়ে যাক। পদ্মজা লতিফার হাত খামচে ধরে। তার চোখ মুখ অদ্ভুত দেখাচ্ছে। সে চাপা স্বরে প্রশ্ন করল, আমার বোনকে কে খুন করেছে, কার আদেশে হয়েছে? পদ্মজার চাউনি দেখে মনে হচ্ছে লতিফা যদি প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে পদ্মজা তাকে খুন করে ফেলবে। লতিফা পদ্মজার সাথে বাড়ি ফেরার পথে রিনু লতিফার কাছে ছুটে আসে। সে যা যা শুনেছে সব লতিফাকে বলে। লতিফা এখন সব জানা সত্ত্বেও বলতে চাইছে না। সে বলল, শাড়ির আগে পিন্দ, ঠান্ডা লাগবো। পদ্মজা লতিফার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। সে লতিফার হাত খামচে ধরে রাখা অবস্থায় বলল, তুমি কি জানো, বলো আমাকে। যতক্ষণ লতিফার মুখ থেকে কিছু না শুনবে ততক্ষণ লতিফার হাত পদ্মজা ছাড়বে না। তার নখ লতিফার হাতের চামড়া ভেদ করছে। লতিফা সংক্ষেপে দ্রুত সব বলল। সব শুনে পদ্মজা লতিফার হাত ছেড়ে নিজের হাত নিজে খামচে ধরে। মুখ দিয়ে ই জাতীয় শব্দ করে রাগে কাঁপতে থাকে। লতিফা ভয় পেয়ে যায়। সে পদ্মজার মাথায় হাত রাখে। পদ্মজা সেই হাত এক ঝটকায় সরিয়ে দেয়। লতিফা দূরে সরিয়ে আসে। পদ্মজা শূন্যে তাকিয়ে নিজেকে স্থির করলো। তারপর চুপচাপ শাড়ি পরে শুয়ে পড়ে। লতিফা ধীর পায়ে পদ্মজার পায়ের কাছে এসে বসলো। ঘণ্টাখানেক পার হওয়ার পর আমির ঘরে আসে। আমিরকে দেখে লতিফা বেরিয়ে যায়। আমির এক চোখে ঝাপসা দেখছে। সে ধীর পায়ে পদ্মজার পায়ের কাছে এসে বসলো। চোখ ঘুরিয়ে ঘরের চারপাশ দেখে আবিষ্কার করলো পুরো ঘর জুড়ে কারো বিষাদের ছায়া। এ ঘরে আনন্দরা আসে না অনেক দিন। আমির দীর্ঘশ্বাস ছেড়ে পদ্মজার পায়ের আঙ্গুল ফুটিয়ে দিল। কাঁদতে ইচ্ছে করছে তার, ভীষণ কাঁদতে ইচ্ছে করছে। মৃদুলের মতো হাউমাউ করে যদি কান্না করা যেত। আমির ঠোঁট কামড়ে ধরে। 2 গাল বেয়ে অঝরে বৃষ্টি নামে। সে বৃষ্টিতে পদ্মজার 2 পা স্নান করে। তাদের জীবনের সব সুর ছন্দ এক থাবায় কে ছিনিয়ে নিল। কেন হলো না দীর্ঘ সংসার? তবে কেন হয়েছিল পাপ পবিত্রের মিলন? শূন্য অভিযোগ তুলেও উত্তর মিলল না। আমির তার চোখের জল মুছে ফেলল। তারপর পদ্মজার পাশে গিয়ে শুয়ে পড়ে। একবার ভাবলো পদ্মজাকে শক্ত করে জড়িয়ে ধরবে। তারপর আবার ভাবলো যদি পদ্মজার ঘুম ভেঙে যায় তাহলে পাশে শুয়ে থাকতে পারবে না। তাই চুপচাপ দূরত্ব রেখে শুয়ে থাকে। শেষ রাতে পদ্মজা ঘুমের ঘরে কেঁদে ওঠে। সে স্বপ্নে শুধু রক্ত দেখেছে, রক্তের সাগর, রক্তের নদী, রক্তের পুকুর। পদ্মজা ভয়ে চট করে চোখ খুলে। সে ঘুমাচ্ছে না, বরং বারবার পূর্ণার সাথে সাক্ষাৎ করছে। পাশ ফিরে দেখে আমির শুয়ে আছে। তার চোখ দুটি বোঝা। গত দিনগুলোতে সে ঘুমায়নি। পদ্মজার সংস্পর্শে আসতেই তাকে ঘুম চেকে ধরেছে। পদ্মজা আমিরকে দেখে থমকায়। আমিরের এক চোখ ফুলে গেছে। পদ্মজা আলতো করে আহত স্থান ছুঁয়ে দেয়। কি যেন মনে পড়তেই অন্যদিকে ফিরে শুয়ে পড়ে। আমির চোখ খুলল। সে পদ্মজার পিঠের উপর নির্বিকার ভাবে চেয়ে রইল।
ফজরের আজানের সুর ভেসে আসে কানে। বিষাদরাঙা ভোরের আলো ঝাঁপিয়ে পড়ে ঘরের ভিতর। আমির উঠে বসে। পদ্মজা আবার ঘুমিয়েছে। ঘুমের মাঝে বিড়বিড় করছে। আমির কান পেতে শোনে পদ্মজা পূর্ণাকে কিছু বলছে। সে তার পায়জামার পকেট থেকে লাল খামটি বের করে বালিশের কভারের ভেতর রেখে দিল। পদ্মজার মুখের সামনে চেয়ার নিয়ে বসলো। ভোরের মায়াবী আলোয় পদ্মজার বিষণ্ণ মুখটা আরো বিষণ্ণ দেখাচ্ছে। আমির সাবধানে পদ্মজার কপালে চুমু দিল, হাতে চুমু দিল। তারপর মিষ্টি করে হেসে বলল, তুমি চাও বা না চাও, পরপারে দেখা হলে আবার তোমার পিছু নিব। চারটা ঠিক মাথার উপরে, চারিদিকে ভয়াবহ নিস্তব্ধতা। জোনাকি পোকা ও রাতের পেঁচা কারো মুখে রা নেই, এমনকি বাতাসের নিজস্ব শব্দ থমকে গিয়েছে। শুধু শোনা যাচ্ছে তাণ্ডব লীলার আহ্বান। গাছের ডালপালার আড়াল থেকে নিশাচর পাখিরা চেয়ে আছে। তারা তেজস্বী পদ্মজার আগমন দেখছে। পদ্মজা এক একটা কদম নিশাচর পাখিদের মনে বজ্রপাতের মতো আঘাত আনছে। তার সাদা শাড়ি থেকে বিচ্ছুতির সাদা রং নিশাচরদের চোখ ঝলসে দিচ্ছে। পদ্মজার এক হাতে রামদা, অন্য হাতে দড়ি দিয়ে বাঁধা তিনটা নেড়ি কুকুর। আচমকা কুকুরগুলো চিৎকার করে উঠল। নিশাচর পাখিরা ভয় পেয়ে এক গাছ থেকে অন্য গাছে উড়ে গেল। গাছের ডালপালা নড়ে উঠতে পদ্মজা সহ তিনটে কুকুর আর চোখে উপরে তাকালো। চারজোড়া হিংস্র চোখ জ্বলজ্বল করছে। কুকুরগুলোর চোখের চেয়ে মানব সন্তান পদ্মজার চোখের দৃষ্টি ভয়ঙ্কর। যেন চোখ নয়, আগ্নেয়গিরি, এক্ষুনি আগুন ছড়িয়ে দিয়ে চারিপাশ ভস্ম করে দিবে। পদ্মজা পায়ে হেঁটে খাঁজ পেরিয়ে একটা পুকুরের সামনে এসে দাঁড়ালো। পুকুরের জল কুচকুচে কালো। পুকুরের চেয়ে কিছুটা দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বড় বড় রেইনট্রি গাছ। গাছগুলোর 100 বছর বয়স। রেইনট্রি গাছের সাথে বাঁধা অবস্থায় ঘুমাচ্ছে মজিদ, খলিল, আমির, রেদওয়ান ও আসমানি। পদ্মজা পাশ থেকে ছোট চৌকি খাট টেনে নিয়ে অদ্ভুত ভঙ্গিমায় বসলো। তার শরীরের রক্ত বুদবুদ করে ফুটছে। ঘুমন্ত মানুষগুলোকে দেখে তার ঠোঁটে তিরস্কারের মৃদু হাসি ফুটে উঠল। যখন চোখ খুলে আমিরও তার দলবল আবিষ্কার করবে তারা বন্দী। আর সামনে তিনটা কুকুরের সাথে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে পদ্মজা, তখন তাদের কেমন অনুভূতি হবে। 7 ঘন্টা পূর্বে, তখন শেষ প্রহরের বিকেল, পদ্মজা লতিফাকে পানি আনতে পাঠিয়েছে। সে রান্নাঘরে রান্না করছে। লতিফা কলপারে এসে আমিরকে দেখতে পেল। আমির অলক ঘরে প্রবেশ করছে মাত্র লতিফা কলসি রেখে আমিরের কাছে যাওয়ার জন্য পা বাড়ালো। কিন্তু 2 কদম হেঁটে এসে সে থমকে দাঁড়ায়। দ্রুত উল্টো ঘুরে কলপারে চলে আসে। কলপারে খালি কলসিটা স্থির হয়ে আছে। লতিফা কলসির উপর চোখ নিবদ্ধ রেখে কপাল কুঁচকায়। নূরজাহানের ঘর থেকে 3 দিন আগেই ঘুমের ঔষধ সংগ্রহ করে রেখেছিল পদ্মজা। আজ রাতের খাবার পরিবেশন করার পূর্বে খাবারের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে দেওয়া হবে। যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন পদ্মজা আক্রমণ করবে। এই পরিকল্পনায় লতিফাকে জানানো হয়েছে। লতিফা কলপারে এসে আমিরকে দেখে দুর্বল হয়ে পড়ে। তার বলে দিতে ইচ্ছে হয় আমির যেন রাতের খাবার না খায়, কিন্তু যখন মনুষ্যত্ব জেগে উঠল সে থেমে গেল। আজ লতিফার একখানা বড় কাজ আছে। রিনুকে নিয়ে তার পালাতে হবে। এই বাড়িতে কিশোরী রিনু এসেছে গত বছর। তার আগেও অন্দরমহলে রিনু নামের একজন কাজের মহিলা ছিল। তিনি ডাইরিয়ায় গত হয়েছেন 2 বছর আগে। এতিম লতিফা প্রথম যখন এই বাড়িতে এসেছিল মজিদ ও খলিলের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছিল। তারপর লতিফা ফরিনাকে সব জানায়। ফরিনার প্রতিবাদ করায় আমির সব শুনল। আমির তার বাপ চাচাকে নিষেধ করে লতিফাকে নির্যাতন করতে। সে চায় তার মায়ের সেবা করা মানুষগুলো নিরাপদ থাকুক। তারপর প্রায় 2-3 বছর নিরাপদে কেটে গেলেও 15 বছর বয়সে রেদওয়ানের মাধ্যমে লতিফা ধর্ষিত হয়। ধর্ষণের পর লতিফা পালানোর জন্য ছটফট করছে। দরজা বন্ধ করে দিনের পর দিন লুকিয়ে হাউমাউ করে কেঁদেছে। তারপর বেশ কয়েকবার মজিদ ও খলিলের থাবার শিকার হতে হয়েছে। দিনগুলো বিষাক্ত ছিল। পালানোর মতো জায়গা ছিল না। তাই একসময় লতিফা ভাগ্যকে মেনে নিল, সহ্য করে নিল সবকিছু। অন্দরমহলের পাশাপাশি পাতাল ঘরের বিশ্বস্ত সহযোগী হয়ে উঠল। তবে গত 4 বছর ধরে সে মজিদ, খলিল আর রেদওয়ানের থাবা থেকে মুক্ত। এর পিছনেও কাহিনী রয়েছে। ফরিনার প্রতি লতিফার ভালোবাসা এবং সম্মান দেখে আমির লতিফার ঢাল হয়ে দাঁড়ায়। তার হুমকিতে থেমে যায় লতিফার কালরাত্রিগুলো। লতিফার বিশ্বস্ততার জন্য আমিরের গোপন আদেশ নিষেধগুলো মেনে চলে। পদ্মজা, রুম্পা ও হেমলতাকে চোখে চোখে রাখা ছিল লতিফার দায়িত্ব। গত বছর কিশোরী রিনু নতুন এসেছে অন্দরমহলে। সে বাড়ির সম্পর্কে কিছুই জানে না। মজিদ হাওলাদার উদারতা দেখিয়ে এতিম রিনুকে নিজের বাড়িতে নিয়ে আসে। যেহেতু রিনুকে উদারতার জন্য আনা হয়, রিনুকেও দেখে শুনে রাখা হয়। বিয়ের জন্য পাত্র খোঁজা হচ্ছে, কিন্তু লতিফা দেখেছে রেদওয়ানের কুদৃষ্টি রিনুর উপর আছে। রিনুর সাথে একই বিছানায় থাকতে থাকতে লতিফা রিনুকে আপন বোন ভাবা শুরু করেছে। সে রিনুকে ছোট বোনের মতো ভালোবাসে। রিনুকে অভিশপ্ত নিখুঁত যন্ত্রণাময় কালরাত্রিগুলো থেকে বাঁচাতে লতিফা দ্রুত পালাতে চায়। তাই আমিরের প্রতি কৃতজ্ঞতাবোধ থাকা সত্ত্বেও গোপন পরিকল্পনার কথা বলতে পারল না। দমে গেল। সে কলসি রেখে দ্রুত পায়ে অন্দরমহলে চলে যায়। রান্নাঘরে পা রাখতেই পদ্মজা ঘাড় ঘুরিয়ে তাকালো। সে পাথরের মতো স্থির। লতিফার হাত খালি দেখে যান্ত্রিক স্বরে বলল, পানি কোথায়?
লতিফা নিজের হাত নিজের কপালে চাপড়ালো। সে কলসি রেখে চলে এসেছে। লতিফা টান টান করে হেসে বলল, এখনই আনতাসি, খাড়াও। লতিফা কলসি আনতে চলে গেল। পদ্মজা এক এক করে পাতিলের মশলা ঢাললো। মুরগি কষানো হবে। পুলিশ ভরে পূর্ণার লাশ ফেরত দিয়েছে। বাসন্তী নাকি রাতে স্বপ্ন দেখেছে পূর্ণা লাহারি ঘরের পাশে কবর খুঁড়ছে। তাই তিনি সবাইকে অনুরোধ করেছেন পূর্ণার কবর যেন লাহারি ঘরের পাশে গোলাপ গাছটির নিচে হয়। বাসন্তীর কথা রাখা হয়। পূর্ণা তার প্রিয় গোলাপ গাছটির নিচে পরম শান্তিতে ঘুমাচ্ছে। পদ্মজা আজও কাঁদল না। সে চুপচাপ কোরআন শরীফ পড়ছে। তারপর পূর্ণাকে কবর দেয়া হলো। অন্তর্মহলে ফিরে এসেছে। এ নিয়ে সমাজে নানান কথা হচ্ছে। পদ্মজার ব্যবহারে অবাক হয়েছে প্রেমা, বাসন্তী ও প্রান্ত। মৃদুলের অবস্থা নাজেহাল। তাকে হাজারো টেনেও পূর্ণার কবর থেকে সরানো যাচ্ছে না। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। মৃদুলের মা জুলেখা বানু ছেলের পাগলামি দেখে অসুস্থ হয়ে পড়েছেন। মোড়ল বাড়ির অবস্থা করুণ। পদ্মজা ভাবনা ছেড়ে কাজে মন দিল। লতিফা কলসি নিয়ে দৌড়ে আসে। তারপর মেঝেতে কলসি রেখে বলল, লৌ পানি। পদ্মজা পূর্বের স্বরেই বলল, যা যা আনতে বলেছিলাম আনা হয়েছে। লতিফা বলল, হ আনছি। পদ্মজা বলল, রিনু ব্যাগ গুছিয়েছে। লতিফা বলল, হ গুছাইছে। পদ্মজা বলল, রিনুকে ডাকো। লতিফা রান্নাঘর থেকে গলা উঁচু করে ডাকলো, রিনু রে, ওই রিনু। রিনু আশেপাশেই ছিল। লতিফার ডাক শুনে দ্রুত হেঁটে আসে। সে গতকাল থেকে আতঙ্কে আছে। ভয় রাতে ঘুমাতে পারেনি। রিনুর সামনের দাঁতগুলো উঁচু, গায়ের রং কুচকুচে কালো, কিন্তু মনটা সাদা। সহজ সরল একটা মেয়ে। রিনু এসে বলল, হ আপা। পদ্মজা বলল, রাতে বের হয়ে যাবে লুতুবুবুর সাথে। পথে একদম ভয় পাবি না। আমি লুতুবুবুকে কিছু টাকা দিয়েছি আর একটা ঠিকানা দিয়েছি। আল্লাহ সহায় আছেন। বিসমিল্লাহ বলে বের হবি। পথে আল্লাহকে স্মরণ করবি বেশি বেশি। ইনশাআল্লাহ কোনো ক্ষতি হবে না। রিনু বাধ্যের মতো মাথা নাড়ালো। লতিফা পদ্মজাকে বলল, তোমারে ওরা কিছু যদি করে? পদ্মজা উত্তর দিল না। লতিফা উত্তরের আশায় তাকিয়ে রইল। অনেকক্ষণ পর পদ্মজা বলল, আমার ঘর থেকে কাপড়ের ব্যাগটা নিয়ে পুকুর পাড়ের আশেপাশে কোথাও রেখে আসো। এখন আর একটু পেঁয়াজ রসুন বাটো। লতিফা বলল, রাইখে আসছি, সব কাম শেষ। গোয়ালঘরের পিছনে 3টা কুত্তা বান্ধা আছে। চিল্লাইছে অনেকক্ষণ। খাউন দিছি, এরপরে থামছে। আর ওই যে আলমারির পিছনে একটা বয়াম আছে, ওইটার ভিতর রিনু বিষ পিঁপড়া ভরছে। ওইটাও একটু পর রাইখা মনে। পদ্মজা বলল, মরে যাবে না তো? লতিফা বলল, না, বয়ামের মুখ কাপড় দিয়ে বাইন্ধে রাখছে। ভিতরে মাড়িও আছে, বলল লতিফা। পদ্মজা, লতিফা ও রিনু 3জন মিলে রান্নাবান্না শেষ করলো। আমিনা সদর ঘরে আলোকে নিয়ে খেলছেন। তার জীবন আলোতে সীমাবদ্ধ। আর কিছুতেই পরোয়া করেন না। আগে ঘরের ব্যাপারে হলেও কথা বলতেন, এখন তাও করেন না। সারাদিন আলোর সাথে কথা বলেন। মনের ব্যথা আলোকে শোনান। আলো কিছু বোঝে না, শুধু হাসে। আলোর হাসিটাই আমিনার সঙ্গী। রিনু রান্নাঘর থেকে বেরিয়ে গিয়েছিল। মিনিট 2-এর মাঝে দৌড়ে ফিরে আসে। পদ্মজাকে জানায়, রিদওয়ান ভাইজানে আইতাছে, লগে একটা সেরি। পদ্মজার হাত থেমে যায়। তাহলে সেই নারী যে পূর্ণাকে হত্যা করতে সাহায্য করেছে। রিনু এক হাত দিয়ে অন্য হাতে চুলকাতে থাকলো। সে রিদওয়ানকে আগে ভয় পেত, এখন নাম শুনলেই কাঁপে। লতিফা রিনুর অস্বস্তি ভয় খেয়াল করে বলল, রিনু ঘরে যা, দরজাটা লাগাইয়া দিবি। লতিফা বলতে দেরি হয়। রিনুর ঘরে চলে যেতে দেরি হয় না। রিদওয়ান সদর ঘরে প্রবেশ করে আসমানিকে বলল, আমার লগে থাকবা না অন্য ঘর লইবা? রিদওয়ানকে দেখেই আমিনা আলোকে নিয়ে ঘরে চলে যান। আসমানি নিকাব তুলে চোখ বড় বড় করে বলল, বাড়ির ভিতরে তোমার লগে থাকমু? আইসে যে এটাই বেশি, এমনিতে ডর লাগতাছে আমার। রিদওয়ান বলল, তখন রানী কাকি এরা ছিল, এখন তো নাই। যারা আছে এরা থাকা না থাকা সমান। আসমানি চারপাশ দেখে বলল, পদ্মজা কই? আসমানির চোখ মুখ দেখে দাঁত কেলিয়ে হাসলো রিদওয়ান। বলল, বাবুর বউ পাগল হয়েছে, মাথা ঠিক নাই, ভয় পেও না। আসমানি চারিপাশ দেখতে দেখতে বলল, মাথা ঠিক নাই দেখেই তো ডর লাগে বেশি। রিদওয়ান আসমানির সাথে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। বলল, আজিত ফিরবে কোন দিন? আসমানি বলল, মারে লইয়া শহরে গেছে, আইতে 4-5 দিন তো লাগবই। রিদওয়ান বলল, তাহলে কয়দিন আমার সাথে থাকো। আসমানি রিদওয়ানের মুখের দিকে তাকিয়ে হাসলো। রান্নাঘর থেকে টুংটাং শব্দ আসছে। আসমানি বলল, পদ্মজা যদি জিগাই আমি কার লগে থাকি? রিদওয়ান বলল, তোমাকে চিনে না, বাড়ির কাছে থাকো, আজিদের বউ হিসাবে কখনো দেখেনি। আসমানি বলল, না। রিদওয়ান বলল, তাহলে কিছু বলার দরকার নেই, প্রশ্ন করলে উত্তর দিও না। আসমানি বলল, সন্দেহ করলে? রিদওয়ান বললে, সন্দেহ করলেই কি, না করলেই কি, পদ্মজার দাম আছে আর? আসমানি বলল, আচ্ছা ছাড়ো, আমি পদ্মজারে দেখা আইতাছি। আসমানি রান্নাঘরের দিকে এগিয়ে যায়। সে চোখ বুলিয়ে চারপাশ দেখছে। এই বাড়িতে আসার অনেক ইচ্ছে ছিল তার, কখনো আসতে পারেনি, এই প্রথম আসতে পেরেছে। অন্যবার সোজা পাতাল ঘরে যেত। লুকোচুরি লুকোচুরি খেলাটা কমেছে বলে ভালো লাগছে। এখন হয়তো প্রতিনিয়ত অন্তর্মহলে আসা হবে। লুকিয়ে ভাঙা ফটক দিয়ে পাতাল ঘরে যেতে হবে না। আমির ধানের বস্তায় পিঠ ঠেকিয়ে বসে আছে। ঘরের অর্ধেক অংশ জুড়ে ধানের বস্তা রাখা হয়েছে। বস্তাগুলো বাঁশের মাচার উপর, মাটি স্যাঁতস্যাঁতে। এই ঘরটাই খুব দরকার ছাড়া কেউ আসে না। আবসা অন্ধকারে আমিরের মুখটা স্পষ্ট। তার হাতে পদ্মজার বেনারসি, বুকটা ধরপড় ধরপড় করছে।
আর মাত্র কয়েক ঘন্টা। ইস, যদি থেকে যাওয়া যেত। আফসোসে বুকের ভেতরটা পুড়ে যাচ্ছে, কিন্তু কোনো পথ নেই, সব পথ বন্ধ। হয় আগুনে ঝলসে যেতে থাকো, নয় মৃত্যু গ্রহণ করো। কি নিষ্ঠুর শর্ত। আমির পদ্মজার বেনারসির দিকে তাকালো। ধুলোর আস্তরণে বন্দী হয়ে গেছে সব স্বপ্ন ও আশা। চোখে ছবির মতন দৃশ্যমান হয় পদ্মজার লাজুক মুখখানা। তার দুধে আলতা সিমসিমে করণে খয়েরি রংটা কি ভীষণ মানাতো। বর্ষাকালে শুক্রবার মানেই ছিল বৃষ্টিতে ভেজা। আমির ঘন্টার পর ঘন্টা পদ্মজানে একধানে দেখেছে, মুখস্থ করে নিয়েছে তার প্রতিটি পশমের দৈর্ঘ্য প্রস্থ। আমির কল্পনা থেকে বেরিয়ে বেনারসিতে চুমু দিল। সীমাহীন যন্ত্রণা থেকে বলল, যখন তোমার কথা ভাবি তখন আমার শরীরের সমস্ত শিরা উপশিরা বাঁচতে থাকে। আমাদের পথটা কি আরেকটু দীর্ঘ হতে পারতো না? আমির উত্তরের আশায় বেনারসির দিকে তাকিয়ে রইল। তার ঠোঁট দুটো বাচ্চাদের মতো ভেঙে আসে। একটু কথা বলুক না, বেনারসিটি একটু কথা বলুক। আমির ভেজা গলায় আবার বলল, তোমার জন্য বুকটা পুড়ে যাচ্ছে। তোমার ছোঁয়ার সাধ্যি, দেখার সাধ্যি কেন নেই আমার। বেনারসি নিশ্চুপ, সে বোবা, প্রাণহীন। আমির চোখ বুজে বস্তায় হেলান দিল। গত কয়েকদিন পদ্মজার উচ্চারিত প্রতিটি শব্দ কানে বাজছে। যখন পদ্মজার বলা কথাটি, একবার নিজের মা বোনকে মেয়েগুলোর জায়গায় দাঁড় করিয়ে ভাবুন, একবার আমাকে মেয়েগুলোর জায়গায় ভেবে দেখুন, কথাগুলো কানে বাজলো, তখন চোখের পর্দায় ভেসে ওঠে পদ্মজার নগ্ন শরীর। তার সারা শরীরে ছোপ ছোপ দাগ, একটা ছায়া পদ্মজার শরীরের চাবুক মারছে। পদ্মজা আর্তনাদ করার শক্তিটুকুও পাচ্ছে না, শুধু গলা কাটা গরুর মতো কাতরাচ্ছে। আমির শার্টের গলা চেপে ধরার জন্য হাত বাড়ায়, কিন্তু একে শার্টিকে ছোঁয়া যাচ্ছে না। আমির দ্রুত চোখ খুলে ফেলল। তার মুখ থেকে অস্পষ্ট উচ্চারণ হয়, পদ্মজা। আমির চট করে উঠে দাঁড়ায়। বুকের ভেতর আগুন লেগে গেছে, ভেতরটা ভস্ম হয়ে যাচ্ছে। শরীর দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। সে শার্ট খুলে ছুঁড়ে ফেলে দিল দূরে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। শরীরের শিরা উপশিরায় তাণ্ডব শুরু হয়ে গেছে। এই যন্ত্রণা আমির নিতে পারে না। সেই দুই হাতে নিজের চুল টেনে ধরল। বিগত দিনগুলো তাকে নরকীয় শাস্তি দিয়েই চলেছে। চোখগুলো আজে বাজে দেখছে। মস্তিষ্কের প্রতিটি নিউরন আজে বাজে ভাবছে, পদ্মজা, পদ্মজা, পদ্মজা। এই পদ্মজাতে কি শক্তি লুকিয়ে আছে? এই একটি মাত্র নাম তাকে নিঃস্ব করে দিয়েছে, বিষাক্ত করে তুলেছে প্রতিটি শ্বাস প্রশ্বাস। আমির টিনের দেওয়ালে এক হাত রেখে নিজেকে শান্ত করার চেষ্টা করে। মজিদ ক্লান্ত হয়ে অলক ঘরে বসলেন। এখানে প্রচুর আলো বাতাস আছে। লতিফা মজিদকে আসতে দেখে দ্রুত শরবত আর পান সুপারি নিয়ে আসে। মজিদের সামনে এসে বসে রেদওয়ান ও খলিল। মজিদ শরবত পান করে লতিফাকে প্রশ্ন করল, পদ্মজা কথাবার্তা বলছে? লতিফা নতজানু অবস্থায় উত্তর দিল, হ্যাঁ কইছে। রেদওয়ান লতিফাকে বলল, যে মেয়েটা আসছে দেখে রাখবি, যত্ন নিবি। লতিফা বাধ্যের মতো বলল, আচ্ছা ভাইজান। খলিল বললেন, আসিদপুর থাইকা যে বড় পাটিটা আনছিলাম, পুষ্কুনি পারে ওইটা বিছাবি। লতিফা বলল, বিছাইছি খালু, এশার আজানটার পরে সব খাওন দাওন দিয়ে আমো। খলিল পান মুখে দিয়ে বলল, ভালো করছিস। লতিফা শরবতের খালি গ্লাস নিয়ে চলে গেল। মজিদ আরও 2 গ্লাস পানি পান করলেন। তিনি ভীষণ ক্লান্ত, সারাদিন দৌড়ের উপরে ছিলেন। রেদওয়ানের ভুল আপাতত মগার উপর ঘুরে গিয়েছে। মগা গতকাল থেকে বাড়িতে নেই। আবার শেষবার মগার সাথে পূর্ণা ছিল। সবার জবানবন্দির ভিত্তিতে আপাত দৃষ্টিতে মগা খুনি। পুলিশ হাওলাদার বাড়ির দারোয়ানকে খুঁজেছে। মোরল বাড়িতে পুলিশ এসেছে শুনেই রেদওয়ান দারোয়ান মুত্তালিবকে হত্যা করেছিল, তাই পুলিশ মুত্তালিবকে পেল না। মজিদ হাওলাদার পুলিশকে বলেছিলেন তিনি ধারণা করছেন দারোয়ান ও মগা পরিকল্পনা করে পূর্ণাকে ধর্ষণ করার পর হত্যা করেছে। পুলিশ এখন দারোয়ান মুত্তালিব ও মগাকে খুঁজছে। রেদওয়ান নিরাপদে আছে। খলিল মজিদকে বলল, ভাইজান কিছু ভাবছেন? মজিদ নির্বিকার স্বরে বলল, কি নিয়ে? রেদওয়ানের ভ্রুকুটি হয়ে গেল। সে চারপাশ দেখে বলল, আপনি এত নির্বিকার কেন চাচা? আজ আমিরকে খুন করার কথা ছিল। মজিদ এক হাত তুলে রেদওয়ানকে চুপ করতে ইশারা করল। তারপর বললেন, বাবু যদি আমাদের কথা শোনে তখন ব্যবস্থা নিব, তার আগে না। রেদওয়ানের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। সে নাসরবান্দা স্বরে বলল, আমির কখনোই পদ্মজাকে খুন করবে না, শেকল বন্দিও করবে না। মজিদ গম্ভীর স্বরে বললেন, দেখা যাবে। রেদওয়ান খলিলের দিকে তাকালো। তারপর অধৈর্য হয়ে মজিদকে বলল, আমিরের জন্য আমাদের ক্ষতি না হয়ে যায়। মজিদ খলিলকে বললেন, দেখতো আশেপাশে কেউ আছে নাকি, ঘরগুলো দেখবি। আমির মাত্র বের হতে যাচ্ছিল। মজিদের শেষ কথাটা কানে আসতেই সে দরজার আড়ালে লুকিয়ে পড়ে। খলিল অলক ঘরের প্রথম দুটো ঘর দেখে এসে বললেন, কেউ নেই। তারপর চেয়ারে বসলেন। রিদওয়ান খলিলের দিকে তাকিয়ে ইশারা করে মজিদকে বোঝাতে। খলিল মজিদের আরেকটু কাছে এসে বসলেন। তারপর বললেন, রিদু কিন্তু হাসা কইতাছে ভাইজান, বাবুরে দেওয়ার ভরসা নাই। মজিদ রেদওয়ানের দিকে তাকিয়ে বললেন, তুই কি বোঝাতে চাচ্ছিস? বাবু আমাদের খুন করে পদ্মজাকে নিয়ে সংসার করতে চাইবে? রেদওয়ান তড়িৎ গতিতে বলল, এটা কি সম্ভব না কাকা? আলমগীর ভাই কি করলো?
মজিদ নির্লিপ্ত কণ্ঠে খলিলকে বলল, খলিল, তোর ছেলের বুদ্ধি এখনো হাঁটিত আছে। রেদওয়ান উঠে দাঁড়ায়, তার মাথা চড়ে যাচ্ছে। মজিদ বললেন, তুই আমার পাশে বস, তোর মাথায় কিছু কথা ঢোকাতে হবে। রেদওয়ান মনের বিরুদ্ধে আবার বসল। মজিদ বললেন, চুপ করে আমার কথা শোন। আলমগীর আর বাবুর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। পাতাল ঘরের রীতি পূর্বপুরুষ থেকে পেলেও নারী পাচার চক্রটা সৃষ্টি বাবুর। এই চক্রে আলমগীর, তুই, আমি আর খলিল বাবুর দলের একটা অংশ মাত্র। আমরা সরে গেলে আমাদের উপর রাগ একমাত্র বাবুই ঝাড়তে পারবে। কিন্তু এই চক্রের শুরুটা যে করেছে সেই হচ্ছে নেতা। গত সপ্তাহে বাবু ঢাকা থেকে একটা খাম নিয়ে এসেছে। খামের চিঠিতে স্পষ্ট লেখা আছে 6 মাস পর বাবু নিজ দায়িত্বে 16টা মেয়ে সিঙ্গাপুর পাঠাবে। 3 মাস আগে থেকে চুক্তিবদ্ধ বাবুর স্বাক্ষর আছে চিঠিতে, বাবু প্রতিজ্ঞাবদ্ধ। রেদওয়ান বলল, পড়ছি আমি, কিন্তু টাকা কি করছে, আমাদের তো দেয়নি। মজিদ বিরক্তিতে কপাল কুঁচকাল। তিনি কথার মাঝে কথা বলা একদম পছন্দ করেন না। বললেন, হয়তো কাজ শেষে দিত। আমার পুরো কথা শোন, কথার মাঝে কথা বলবি না। রেদওয়ান মাথা নাড়ালো। মজিদ বললেন, এখন বাবু যদি প্রতিজ্ঞা রক্ষা না করে এর পরিণতি কেমন হবে ধারণা আছে? বিদেশের কত মানুষের সাথে কাজ করেছে হিসাব আছে। সবার বিরুদ্ধে ছোটখাটো প্রমাণ হলেও বাবুর কাছে আছে। আর এই দেশে কি একমাত্র বাবু মেয়ে পাচার করে? আরও আছে, কম হলেও 8-9 জন দলনেতার সাথে বাবুর ভালো পরিচয় আছে। যেখানে এই দেশ পরিচালনা করা একজন নেতা এই চক্রের সাথে জড়িত আর বাবুর সাথে তার যোগসূত্র আছে, সেখানে বাবু পালিয়েছে যদি জানতে পারে, তিনি বাবুকে ছেড়ে দিবেন না। সব রকম ব্যবস্থা নেবেন, সম্মানহানির ভয় পাবেন, সব প্রকাশ হওয়ার ভয় পাবেন। বাবুর সাথে পদ্মজার ক্ষতি করবেন। পদ্মজা সুন্দর, বাবুর সামনে পদ্মজার বেইজ্জতি হওয়ার সম্ভাবনা শতভাগ আছে। আরো কত ক্ষমতাশালী লোক বাবুর সাথে এই কাজে জড়িত আছে। যতদিন বাবু এই কাজে নিজেকে রাখবে ততদিন ভালো থাকবে। ছাড়তে চাইলেই সর্বনাশ। বাবুর বুদ্ধি তোর মতো না ঋতু। ও আর যাই করুক, পালিয়ে যাওয়ার মতো বোকামি করবে না। এতটা বোকা বাবু না। যদি সত্যি বাবু পদ্মজাকে ভালোবেসে থাকে, ও ভুলেও পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবে না। এই চক্রের সাথে জড়িত সবাই একজোট। বাবু পালানোর চেষ্টা করলেও একা হয়ে যাবে। সবাই ঠিক ধরে ফেলবে বাবুকে। আর বাবু ধরা পড়লে পদ্মজাও ধরা পড়বে। পদ্মজা একবার ধরা পড়লে চোখের পলকে ভোগের বস্তু হয়ে যাবে। রেদওয়ান বলল, পালিয়ে কোথাও না গিয়ে পুলিশকে সব খুলে বললেই তো নিরাপত্তা পেয়ে যাবে, আর ফেসে যাব আমরা আর অন্যরা। মজিদ বোকা রেদওয়ানের পিঠ চাপড়ে বললেন, পুলিশ কয়জনকে ধরবে? আমির নিজেও পুলিশের হাতে ধরা পড়বে, ফাঁসিয়ে হবে। নিজের মৃত্যু নিজে টেনে আনবে তো কি হলো? কিছু কিছু কাজ আছে যেগুলোতে একবার প্রবেশ করে ঘাঁটি সৃষ্টি করে ফেললে আর সেখান থেকে বের হওয়া যায় না। বাবু তেমনই চিপাই আছে। যদি পালাতে চাই, নিজের সাথে পদ্মজার ইজ্জত আর জীবন হারাবে। এই ঝুঁকি নেওয়ার সাহস বাবুর হবে না। আমি নিজের চোখে ঢাকায় দেখেছি, পদ্মজা অসুস্থ হয়ে ঘরে ঘুমাচ্ছে আর আমির বাড়ির সব কাজ করছে। পদ্মজার জন্য হলেও বাবু পাতাল করার আমাদের আঁকড়ে ধরে রাখবে। রেদওয়ান বলল, দেশে কি জায়গার অভাব আছে? কোথাও না কোথাও ঠিক লুকিয়ে থাকতে পারবে। মজিদ বলল, ওর কাজ করতে হবে না, ঘরে বসে খাবে। তুই নিজের চোখে দেখছিস আমির কিভাবে মাত্র 10 দিনে আলীকে রাজশাহী থেকে ধরেছে। আলীর পালিয়ে যাওয়া আমিরের জন্য হুমকি ছিল, তাই চিরুনি অভিযান চালিয়ে ঠিক খুঁজে বের করেছে। আমিরের অভিজ্ঞতা আছে। আমির পদ্মজাকে নিয়ে এত বড় ঝুঁকি নিবে না। আমির চেনে তার পেশার রক্ত কেমন। এতদিন অন্য মেয়েদের পিটিয়েছে। যখন নিজের বউকে পেটাতে দেখবে। মজিদ থামলেন, দাঁত বের করে হাসলেন। এত কথাতেও রেদওয়ানের মনে শান্তি এলো না। সে দুহাত তুলে বলল, আচ্ছা ধরলাম আমির পালাবে না, কিন্তু পদ্মজাকে বেইজ্জতি করার জন্য আমাদের খুন করবে না তার নিশ্চয়তা আছে? মজিদ হাওলাদার এবার রেগে গেলেন। বললেন, বাবু যখন এই কাজের সাথে থাকতেই হবে, তখন আমাদের খুন করে নিজের পায়ে নিজে কুড়াল মারবে না। খলিল, তোর ছেলেরে নিয়ে যা, তারপর গোয়ালঘর থেকে কতটা গোবর খাইয়ে দে। অপমানে রেদওয়ানের মুখটা থমথমে হয়ে যায়। সে ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকলো। আমিরের জায়গাটা সে কিছুতেই দখল করতে পারছে না, ব্যর্থ হচ্ছে বারবার। রেদওয়ান চেয়ারে লাথি দিয়ে চলে গেল। খলিল বললেন, ভাইজান, আসমানিরে আনা কি ঠিক কাম হইল? মজিদ বলল, একদম না। রেদওয়ান আবার আরেকটা ভুল করলো। বাড়িতে কেউ নেই বলে ঝুঁকি নিয়ে যা ইচ্ছা করছে। আবার বিপদে পড়লে আমার পা যেন না চাটে বলে দিস। খলিল মুখ থেকে পানির পিচকিরি ফেলে বাইরে চোখ নিবদ্ধ করলেন। ক্রোধে আক্রোশে আমিরের কপালের রগ ভেসে ওঠে। চোখ দুটি রক্তবর্ণ ধারণ করে। সে রাগে এক হাতে দরজা চেপে ধরল। তার দুর্বলতা ধরতে পেরে মজিদের আনন্দ হচ্ছে। মজিদের হাসি দেখে আমিরের গা জ্বলে যাচ্ছে। সে একবার ভাবলো এক্ষুনি গিয়ে মজিদের গলা চেপে ধরবে, কিন্তু পরক্ষণে কি ভেবে থেমে গেল। চলে এলো ধান রাখার ঘরে। ধানের মাচার ভেতর উকি দিয়ে দেখলো চাপাতি আর রামদা ঠিকঠাকভাবে আসে নাকি। হ্যাঁ, ঠিকঠাক আছে। আমির স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। আর জানালা খুলে বাইরে তাকাতেই বিকেলের রঙহীন ধূসর কুয়াশা চোখে পড়ে। পদ্মজা পালঙ্কের উপর গাঢ় হয়ে বসে আছে। ঈশার নামাজ আদায় করে মাত্র উঠেছে। পরনে তার সাদা শাড়ি। লতিফা হন্তদন্ত হয়ে ছুটে এসে পদ্মজাকে জানালো সে পুকুর পাড়ে খাবার রেখে এসেছে। বেশ সুন্দর করে সাজানো রয়েছে চারিপাশ। মজিদ, খলিল, আমির, রেদওয়ান ও আসমানি এক্ষুনি যাবে।
পদ্মজা নিস্তেজ গলায় বলল, ওরা ঘুমিয়ে পড়লে আমাকে ডেকো। তার শান্ত স্বর, কথা শুনে মনে হচ্ছে পদ্মজা লতিফাকে ঘর ঝাড়ুর জন্য অথবা রান্না করার জন্য ডাকতে বলেছে। লতিফা দৌড়ে বেরিয়ে গেল, তার বুকের ভেতরে দামামা বাজছে। মনে হচ্ছে যুদ্ধ শুরু হতে চলেছে। এ তো সত্যিই যুদ্ধ। লতিফার ঘাম হচ্ছে, চাপা একটা আনন্দ কাজ করছে। কি অদ্ভুত। রান্নাঘরে আসমানি গিয়েছিল ঠিকই, কিন্তু পদ্মজাকে কথা বলাতে পারেনি। পদ্মজা একটাও জবাব দেয়নি। সে আসমানিকে পুরোদম এড়িয়ে গিয়েছে। আসমানি নিরাশ হয়ে বেরিয়ে যায়। তারপর আর তাদের দেখা হয়নি। পদ্মজা বিছানা থেকে নেমে শক্ত করে হাতে খোপা করল। জানালা গলে চাঁদের আলো পদ্মজার গায়ের উপর পড়ে। নিখুঁত কালো রাতকে চারটার নরম আলোয় আচ্ছন্ন করে রেখেছে। পদ্মজা চাঁদের আলোকে ছোঁয়ার চেষ্টা করে। ছোঁয়া গেল ঠিকই, অনুভব করা গেল না। পদ্মজার কানের পাশ দিয়ে সাঁচে করে বাতাস উড়ে যায়। সে বাতাসের শীতলতাকে আগুনের আঁচের মতো অনুভব করছে। তারা পাঁচজন গোল হয়ে বসে, খাবারের সুন্দর ঘ্রাণ চারিপাশে মোমো করছে। রান্নার ঘ্রাণ শুনেই আমির বুঝে গেল সব পদ্মজা রান্না করেছে। সে নিজেকে সামলাতে পারল না, সবার আগে খাওয়া শুরু করলো। আগে তাদের হালকা পাতলা আলোচনা করার কথা ছিল, তারপর খাওয়া দাওয়া করে ভবিষ্যৎ পরিকল্পনা করবে। কিন্তু আমির নিয়ম ভঙ্গ করে শুরুতেই খাওয়া শুরু করে। আগত বাকিরাও খাওয়া শুরু করলো। তাদের যে কয়েক হাত দূরে টলটলে জলের বিশাল পুকুর, জলের রং কালো। আশেপাশে কোনো ফুলের গাছ আছে। একটা মিষ্টি ঘ্রাণ ভেসে আসছে। কালো জলের পুকুরটির 25টি সিঁড়ি। এই পুকুরকে নিয়ে অনেক গুজব রয়েছে, যদিও সব মিথ্যা। বাড়ির মেয়েরা এদিকটায় কখনো আসেনি। মজিদ হাওলাদারের ভীষণ প্রিয় এই জায়গাটা। তার দাদা এই জায়গাটাতে সবসময় ভোজের আসর করতেন। মজিদের ইচ্ছে ছিল চাঁদের রাতে পুকুরের পাশে বসে ভোজের আসর উপভোগ করার, কিন্তু সম্ভব হয়নি। মজিদ হাওলাদারের দাদা নিজের বউকে ভূত ধরা পাগল প্রমাণ করার জন্য গুজব রটিয়ে দেন। সেই গুজব ধরে রাখতে মজিদ হাওলাদারও এদিকটায় আসেননি কখনো। আজ বাড়ি খালি হওয়াতে সেই সুযোগ মিলেছে। তিনি গতকালে দুজন লোককে দিয়ে জায়গাটা সুন্দর করে পরিষ্কার করেছেন। চোখ জড়িয়ে দেখার মতো দৃশ্য হয়েছে। একটু দূরে ঝাঁকে ঝাঁকে জোনাকি পোকারা উঠছে। মাথার উপর চাঁদের আলো, চারিপাশে 4টি হারকেন। চমৎকার পরিবেশ। খলিল মুরগির রানে কামড় দিয়ে বলল, বাবু সারাদিন কই থাকস? আমির ছোট করে উত্তর দিল, এখানেই। মজিদ আমিরকে আগাগোড়া পরোক্ষ করে নিয়ে বলল, কোনো কিছু নিয়ে দুশ্চিন্তায় আসিস? আমির বলল, না আব্বা। রিদওয়ান কিছু বলতে আগ্রহী নয়, সে চুপচাপ খাচ্ছে। তার চোখে মুখে বিরক্তির ছাপ। আসমানি আমিরের পাশ ঘেঁষে বসলো, বলল, পরের কামে কয়দিনের সময় দিছে? আমির বলল, অনেক দিন। আসমানি বলল, এবার ভৈরবে নিশানা রাইখো, ওইখানে সুযোগ সুবিধা আছে অনেক। মজিদ আসমানির সাথে তাল মেলালো। আমিও ভৈরবের কথা বলতাম। আমির রিদওয়ানের দিকে তাকিয়ে বলল, এই কাজ রিদওয়ান নিক। আজই তার হাবুরে নিয়ে কয়েকদিনের জন্য ট্রলার নিয়ে ভৈরবে চলে যাবে। রিদওয়ান না চাইতেও সম্মতি জানালো। আমির আর চোখে পিছনে তাকালো। তার চেয়ে 5 হাত দূরে একটা রেইন ট্রি গাছ। গাছটির পিছনে সে চাপা দিয়ে রামদা রেখেছে। আরেকটু রাত বাড়লে যখন সবাই ক্লান্ত হয়ে যাবে, নেশা করবে, তখন সে আক্রমণ করবে। 2 হাতে 2 অস্ত্র নিয়ে রিদওয়ান ও মজিদকে আঘাত করা তার লক্ষ্য। তারপর খলিল ও আসমানি বাঁ হাতের খেল। আমির চুপচাপ প্রহর গুনতে থাকে। খাওয়া শেষে প্লেটগুলো দূরে রাখা হয়। প্লেটগুলো সরানোর জন্য মজিদ চারিপাশে চোখ বুলিয়ে লতিফাকে খুঁজলো। অন্যবার তো থাকে, আজ কোথায়? মজিদ বিরক্ত হলেন। তিনি মনে মনে লতিফাকে একটা নোংরা গালি দিলেন। তারপর পরবর্তী ডিল নিয়ে কথাবার্তা শুরু করলেন। কিভাবে এগোতে হবে, কোন এলাকায় যেতে হবে, বর্তমান পরিস্থিতি কিভাবে স্বাভাবিক করা যায়, এসব নিয়ে আলোচনা চলতে থাকে। রিদওয়ান চোখ মুখ কুঁচকে বসে আছে। মজিদ হাওলাদার আমিরকে কি প্রশ্ন করবেন বলেছিলেন, তাও করছেন না। এই বুড়ো আবার গুটি পাল্টে দিয়েছে। আমির কথা কম বলছে। সে মোক্ষম সুযোগের অপেক্ষায়, কিন্তু তার সুযোগ আসার পূর্বেই সে এবং বাকিরা ঘুমের কাছে হেরে যায়। এতই ঘুম পেয়েছিল যে তাদের শরীর অন্দরমহলে যাওয়া অব্দি ইচ্ছে শক্তি পায়নি। লতিফা কিছুটা দূরে অন্ধকারে লেবু গাছের আড়ালে বসেছিল। মশা কামড়ে তার হাত পা বিষিয়ে দিয়েছে। যখনই দেখলো ভোজাসরের 5 জনে ঘুমিয়ে পড়েছে, তার ঠোঁটে হাসি ফুটে ওঠে। সে ছুটে যায় অন্দরমহলে। পদ্মজা সদর ঘরে শান্ত হয়ে বসেছিল। লতিফা হাঁপাতে হাঁপাতে সব জানালো। তারপর তারা লুকিয়ে রাখা দড়ি আর ওড়না নিয়ে চলে আসে পুকুর পাড়ে। পদ্মজা, লতিফা ও রিনু মিলে ঠান্ডা মাথায় মজিদ, খলিল, আমির, রেদওয়ান এবং আসমানের হাত পা মুখ বেঁধে ফেললো। তারপর এক এক করে টেনে নিয়ে গেল রেইনট্রি গাছের সামনে। 5 জনকে 5টি গাছের সাথে বেঁধে তারা স্থির হয়ে দাঁড়ালো। লতিফা, রিনু ঘেমে একাকার। রিনুর তো ভয়ে তরতর করে কাঁপছে। এমন একটি দুঃসাহসিক কাজে অংশগ্রহণ করে সে হতভঙ্গ। পদ্মজা বলল, এবার তোমরা বেরিয়ে যাও। লতিফা ও রিনু দুজনের গায়ে বোরকা ছিল। তারা ব্যাগ নেওয়ার জন্য অন্দরমহলে দৌড়ে যায়। পদ্মজা বিদায় জানাতে অন্দরমহলে আসে। বের হওয়ার পূর্বে রিনু ও লতিফা পদ্মজাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। লতিফা বিষণ্ণ গলায় বলল, আবার দেখা হইব তো পদ্ম? পদ্মজা বলল, আল্লাহ চাইলে আমাদের আবারও দেখা হবে বুবু। লতিফা বলল, সামলাইতে পারবা সব?
পদ্মজা বলল, পারবো, তুমি বেরিয়ে যাও, আর দেরি করো না। লতিফা এক হাতে ব্যাগ নিয়ে অন্য হাতে রিনুর হাত ধরল। তারপর ছলছল চোখে পদ্মজাকে একবার দেখে বেরিয়ে পড়ল অচেনা গন্তব্যে। আমিনা সদরঘর থেকে সবকিছু দেখছেন। এতদিনের পুরনো কাজের মেয়ে চলে যাচ্ছে কেন? তিনি প্রবল আগ্রহ থেকে পদ্মজাকে প্রশ্ন করলেন, লুতু কই যাইতেছে? পদ্মজা শান্ত স্বরে বলল, শহরে যাচ্ছে। আমিনা বলল, ওমা, কার কাছে? পদ্মজা বলল, আপনি ঘরে যান, সকাল হওয়া অবধি বের হবেন না। আমিনা অবাক হয়ে জানতে চাইল, কে রে? পদ্মজা তীক্ষ্ণ চোখে তাকালো, বলল, এতদিন যেরকম নির্জীব ছিলেন আজও থাকুন। পদ্মজা রান্নাঘর থেকে রামদা তুলে নিল। তারপর আমিনাকে জোর করে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করার আগে আমিনার উদ্দেশ্যে বলল, যদি কোনো শব্দ করেন আপনার মাথা শরীর থেকে আলাদা হয়ে যাবে। তারপর পদ্মজা রামদা নিয়ে গোয়াল ঘরে গেল। সেখান থেকে 3টে নিরীহ কুকুর নিয়ে পুকুর পাড়ের পথ ধরল। নিশীতে 5 জন মানুষ বাধা অবস্থায় মাথা ঝুঁকে ঘুমাচ্ছে। তার সামনে রামদা নিয়ে এক রূপসী বসে আছে, পাশে 3টে কুকুর দাঁড়িয়ে আছে। দৃশ্যটি ভয়ঙ্কর। শুনশান নীরবতা কেটে যায় ক্ষণ মুহূর্ত। আর সময় নষ্ট করা যাবে না, তারা বেঘরে ঘুমাচ্ছে। মৃত্যু উপভোগ না করে অমানুষগুলো মারা যাক, পদ্মজা চায় না। সে 2 জগ পানি 5 জনের মাথার উপর ঢেলে দিল, তাতেও তাদের ঘুম ভাঙল না। পদ্মজা রামদার শেষ প্রান্ত দিয়ে পরপর 5 জনের পায়ের তালুতে আঘাত করলো। এতেই কাজ হয়, তারা সক্রিয় হয়। 5 জনে আধবোঝা চোখে তাকায়। তাদের ঘুমের ঘর এখনো কাটেনি। মাথা ভারী হয়ে আছে, ভন ভন করছে। পদ্মজা চৌকি খাটের উপর গিয়ে বসলো। রেদওয়ান পদ্মজাকে ঝাপসা ঝাপসা দেখছে। সে চোখ বুজে আবার তাকালো। পদ্মজার হাসি হাসি মুখটা ভেসে ওঠে। তার হাতে রামদা। জলজল করছে পদ্মজার পাশের 3টে কুকুরের চোখ। রেদওয়ান চমকে গেল। মজিদ, খলিল এবং আসমানি যখন পরিস্থিতি বুঝতে পারল, তারাও চমকে যায়। তারা কথা বলতে গেলে আওয়াজ বের হয়, উঠতে গেলে টের পায় তাদের হাত পা বাঁধা। ঘুম উবে যায়, মস্তিষ্ক সচল হয়ে ওঠে। রেদওয়ান অবাক চোখে মজিদের দিকে তাকায়। মজিদও তাকালেন। তারা ছোটার জন্য ছটফট করলো, কিছু একটা বলার চেষ্টা করলো, কিন্তু কোনো চেষ্টায় সফল হচ্ছে না। আমির পদ্মজার দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটি বারবার বুঝে যাচ্ছে, তবে পরিস্থিতি ধরতে পেরেছে। সে সব সময় বলে পদ্মজার নাকি নিজস্ব আলো আছে। এই যে এখন তার মনে হচ্ছে, অন্ধকারাচ্ছন্ন অতলে যখন সে তলিয়ে যাচ্ছিল, তখন পদ্মজায় সে আলোর মিছিলে ভরিয়ে দিয়েছে তার মনের উঠান।